শোনা যাচ্ছে? আমরা লাইভে আছি ভাই, শুরু করেন। মান্না, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। স্যার শুরু করতেছি স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সম্মানিত চিকিৎসক বৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থী বৃন্দ, আজকের সায়েন্টিফিক সেশনে সবাইকে স্বাগতম। আজকের সায়েন্টিফিক সেশনের টপিক ম্যানেজমেন্ট অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। আয়োজনে আছি আমরা বিডি ফিজিশিয়ান, আমাদের সহ আয়োজক ইসিজি স্টাডি অ্যান্ড আদার গ্রুপস এবং আজকের স্পন্সর কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের অনুষ্ঠানের স্পিকার প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার হচ্ছেন ডিপার্টমেন্ট অফ রিউমেটোলজি বিএসএমএম এর প্রফেসর হিসেবে কর্মরত আছেন এবং স্যার রিউমেটোলজি ডিপার্টমেন্ট বিএসএমএম এর ফাউন্ডার চেয়ারম্যান। একই সাথে স্যার বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটির প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট অ্যাপ্লার, বিশাল হাই প্রোফাইল স্যার। এবং আজকে চেয়ারপারসন হিসেবে আছেন প্রফেসর এম এ আহবাব স্যার। স্যার ফর্মার প্রিন্সিপাল সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ এবং একই সাথে তিনি ডিপার্টমেন্ট অফ মেডিসিনের হেড হিসেবেও দায়িত্ব পালন করেন। বেসিক্যালি আজকের চেয়ারপারসন এবং স্পিকার দুইজনেই অত্যন্ত কাছের এবং অত্যন্ত ক্লোজ, এবং আমারও সৌভাগ্য হয়েছে প্রফেসর আতিকুল হক স্যারের সুবাদে প্রফেসর এম এ আহবাব স্যারের বাসায় দাওয়াত খাওয়ার। এবং বেসিক্যালি বলা যায় ইটস এ ফ্যামিলি। মানে আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন একটা ফ্যামিলি যুক্ত হয়েছে, এই জন্য আমি খুবই প্রাউড ফিল করতেছি। তো আমি আর কথা না বাড়াই, কারণ আসলে অনেক আমরা একটু লেট হয়ে গিয়েছে টেকনিক্যাল ইয়েতে। তো আমি সরাসরি আমাদের আজকের স্পিকার প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যারের কাছে প্রেজেন্টেশনের আহ্বান জানাচ্ছি। সৈয়দ আতিকুল হক স্যার, প্লিজ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রিয় সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড় ভাই এবং প্রিয় শরীর বলতে পারি, অধ্যাপক এম এ আহবাব, এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ। আমি আপনাদের সবাইকে আজকের ওয়েবিনারে স্বাগতম জানাচ্ছি। আমি বলবো একটু অনিককে, এটা কি ফুল স্ক্রিন করা যাবে? ফুল স্ক্রিন অনিক? জি স্যার, জি স্যার, আমি ফুল স্ক্রিন করব। আমি সরি অনিককে, আমার খুব কষ্ট দিতে হবে, কারণ আসলে আমার এখান থেকে অপারেট করার সুযোগটা আমি পাচ্ছি না টেকনিক্যাল সমস্যার জন্য। স্যার ফুল স্ক্রিন হয়েছে স্যার। ফুল স্ক্রিন হয়ে গেছে? আমার এখানে তো এখনো ফুল স্ক্রিন আসেনি কিন্তু। না স্যার, ফুল স্ক্রিন হচ্ছে নিচে একটা ওই যে পেয়ালা কাপের মতন, সেখানে ক্লিক করলে ফুল স্ক্রিন আসে আর কি। আসবে স্যার। স্যার আসছে স্যার, এখন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় না ফুল স্ক্রিন আসেনি। অসুবিধা নেই, এভাবেই চালাই। তাহলে আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ট্রিটমেন্ট অফ আরএ, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন জেনারেল প্র্যাকটিস। অনেক নেক্সট স্লাইড প্লিজ। অনেক শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, নেক্সট স্লাইড দিছি স্যার, দেখা যাচ্ছে স্যার? না, নেক্সট স্লাইড তো এখন স্ক্রিনে আসেনি কিন্তু। এই না, এখনো তো অনেকগুলো পার হয়ে চলে গেছে আর কি, মানে মাঝখানে একটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে এখন। হ্যাঁ, এইটাই ঠিক আছে। তা এটা মোটামুটি আমি 8টা মানে সেকশনে আমি ডিভাইড করে জিনিসটা প্রেজেন্ট করব। নাম্বার 1 হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর 2 নাম্বার প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, ড্রাগ ইনিশিয়েশন মানে আমরা কিভাবে ওষুধটা শুরু করব, মনিটরিং কিভাবে মনিটর করব, তারপরে যাদের রেসপন্সটা পর্যাপ্ত নয় আমাদের প্রাথমিক চিকিৎসায়, তাদের ক্ষেত্রে আমরা কি করব, এবং এরপরে হচ্ছে প্রিপারেশন ফর টোফাসিলিটিভ। এখন আসলে টোফাসিলিটিভ থাকবে না, এটা এখন হয়ে যাবে প্রিপারেশন ফর জ্যাক ইনহিবিটার্স, কারণ বাংলাদেশে টোফাসিলিটিভ ছাড়াও বারিসিটিনিব নামে আরেকটা জ্যাক ইনহিবিটার এসে গেছে, এবং উপাডাসিটিনিব নামে আরেকটাও চলে আসবে কিছুদিনের মধ্যেই। তারপর প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, মানে হাউ টু ডিল উইথ পেশেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। এবং ফাইনালি আমার কয়েকটা কনক্লুডিং স্লাইড আছে। নেক্সট স্লাইড প্লিজ। এখন এখানে আমি একটু জাস্ট খুবই সংক্ষেপে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা কিভাবে ডায়াগনোজ করি সেই সম্পর্কে জাস্ট 2টা স্লাইড দেখাবো, বেশি না। আমাদের এটার জন্য প্রথম হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়া, মানে একজন রোগীকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে এটা আমরা কখন বিবেচনা করব, যখন তাদের 2টা ক্রাইটেরিয়া মিট করবে।
একটা হচ্ছে পেশেন্ট উইথ অ্যাটলিস্ট ওয়ান জয়েন্ট উইথ ডেফিনিট ক্লিনিক্যাল সাইনোভাইটিস, মানে একটা জয়েন্টে, কমপক্ষে একটা জয়েন্টে ব্যথা এবং সোয়েলিং থাকতে হবে। যদি তাই থেকে থাকে তাহলে আমরা বিবেচনা করব। এবং এরপরে আমাদের 2 নম্বর বিষয় হচ্ছে এই যে পেইনফুল সোয়েলিং অফ দ্য জয়েন্ট, ওয়ান জয়েন্ট অর মোর দ্যান ওয়ান জয়েন্টস, এটা ইট ইজ নট বেটার এক্সপ্লেইন বাই অ্যানাদার ডিজিজ। লাইক যদি আমাদের এমন হয় যে একজন রোগী পাতলা পায়খানা, আমাশা বা ইউরেথ্রাল ডিসচার্জের কিছুদিন পর জয়েন্টের ব্যথা ডেভেলপ করলেন এবং তারপরে তার সাথে চোখে একটু কনজাংটিভাইটিসও হলো, তখন আমরা তার ক্ষেত্রে চিন্তা করব রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। যদিও এন্ট্রি ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে, আমরা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বিবেচনা করে পরবর্তী স্টেপে যাব না। আবার আরেকজন রোগী যদি থাকেন সোরিয়াসিস, তার চামড়ার সোরিয়াসিস জানা আছে এবং তিনি তারপরে আমাদের কাছে আসলেন কয়েকটা জয়েন্টের পেইনফুল সোয়েলিং, তার ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা ধরেই নেব যে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস। যদি একজন রোগীর থাকে ক্রনস ডিজিজ কিংবা আলসারেটিভ কোলাইটিস, তার যদি আর্থ্রাইটিস হয় তাহলে আমরা তাকে এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস বা আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস বলবো। আবার যদি দেখি যে একজন রোগী নন কেস অফ এসিলি অথবা বাটারফ্লাই র্যাশ, ওরাল আলসার, তারপরে ফটো সেনসিটিভ র্যাশেস এসব আছে, তার সাথে জয়েন্ট পেইন, আমরা সেটাকে এসিলির আর্থ্রাইটিস বলে মনে করবো। তার মানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যাটলিস্ট একটা জয়েন্টে আর্থ্রাইটিস এবং সেই আর্থ্রাইটিসের ক্লিনিক্যালি অবভিয়াস অন্য কোনো ডিফারেন্সিয়াল অন্য কোনো ডায়াগনোসিস নাই, তাদের ক্ষেত্রে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বিবেচনা করব। তো অনেক এর পরের স্লাইডটা, অনেকের কাছে কথাগুলো, আমার কথাগুলো পৌঁছাচ্ছে না এইখানে যান্ত্রিক গোলযোগের কারণে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এই যে এটাই। এখন এটার জন্য আমরা মোটামুটি আমরা বলতে পারি যে 4টা ডোমেইন আমরা ব্যবহার করি। একটা হচ্ছে জয়েন্ট ইনভলভমেন্ট, সিরোলজি, অ্যাকিউট ফেজ রিঅ্যাকশন মানে সিআরপি আর ইএসআর, আর ডিউরেশন অফ সিমটমস। এখানে মোটামুটি, আবার এটা স্ক্রিন কিন্তু আনশেয়ার হয়ে গেছে। দেখ আমার গলাটা একটু বিশ্রাম পাচ্ছে। এখন এটার জন্য আমরা মোটামুটি আমরা বলতে পারি যে তাহলে এই 4টা ডোমেইন, এবং এইখানে মোটামুটি প্রত্যেকটা ডোমেইনেই একাধিক কম্পোনেন্ট আছে। সর্বোচ্চ যেটা থাকবে আমরা সেই স্কোরটাকেই ধরবো। যেমন 10টার চেয়ে বেশি জয়েন্ট যদি ইনভলভ থাকে, কমপক্ষে একটা অবশ্যই স্মল জয়েন্ট থাকতেই হবে। এটা ধরেই নেওয়া হয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস স্মল জয়েন্ট ইনভলভমেন্ট ছাড়া হওয়াটা খুবই রেয়ার, কাজে স্মল জয়েন্টের একটা বাড়তি ওয়েট আছে। স্মল জয়েন্ট মানে হাতের এবং পায়ের জয়েন্ট। এখন এগুলো যদি থাকে তাহলে 4, কাজেই মোটামুটি এই ডোমেনে সর্বোচ্চ হবে 4। তা এই করে করে বিভিন্নগুলো যোগ করে যদি একজন রোগীর যদি 6 হয় তাহলে আমরা বলবো সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে অনেকের পরেরটা, আমাদের গোলস অফ ম্যানেজমেন্ট কি। এবং এখানে আমি বলবো যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে অনেক পড়ালেখা করেছি, কিন্তু আলটিমেটলি আমার দৃষ্টিতে আমি দেখলাম যে ওই আমাদের ডেভিডসনের যেই 3টা গোল, এগুলোকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়। আমি এইটাই হুবহু এটাই তুলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে রিলিফ অফ পেইন, মানে ব্যথা কমানো। নাম্বার 2 হচ্ছে সাপ্রেশন অফ অ্যাক্টিভ এন্ড প্রোগ্রেসিভ ডিজিজ, মানে মূল রোগের প্রক্রিয়াটাকে সাপ্রেস করা। আর নাম্বার 3 হচ্ছে কনজারভেশন এন্ড রিস্টোরেশন অফ ফাংশন ইন দ্য এফেক্টেড জয়েন্ট, যেই জয়েন্টগুলো আক্রান্ত সেগুলোকে রক্ষা করা, আর তার পাশাপাশি সেগুলোর ফাংশনটা পুনরুদ্ধার করা, তাদের নড়াচড়ার যে ক্ষমতা সেটাকে পুনরুদ্ধার করা। নেক্সট স্লাইড। অনেক, নেক্সট স্লাইড প্লিজ। আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে ইউলার, ইউরোপিয়ান লিগ এগেইনস্ট রিউমাটিজম।
আমাদের একটা বডি আছে যেটাকে আমরা বলি ILAR, মানে ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট রিউমাটিজম। তার আবার 4টা জোন আছে, এশিয়া প্যাসিফিক একটা, ইউরোপ একটা, আফ্রিকা একটা, আর আমেরিকা নর্থ এন্ড সাউথ মিলে একটা, তাকে বলে প্যানলার। তা ইউরোপেরটাকে বলা হয় ইউলার। মোটামুটি এই সমস্ত গাইডলাইন প্রণয়নে ইউলার একটু এগিয়ে থাকে। তা ইউলারের 2019-এর গাইডলাইনটা আমি আমার এই লেকচার তৈরির জন্য ফলো করেছি। অনেক, এর পরের স্লাইড, আরো নিচে, আরেক স্লাইড নিচে, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, টুলস অফ ম্যানেজমেন্ট, আমরা কি কি টুল দিয়ে একজন রোগীর চিকিৎসা করব। নাম্বার 1 হচ্ছে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। যে কোনো ক্রনিক ডিজিজের মতন এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায়ও ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে সঠিক মানে একটা সম্পর্ক ছাড়া এবং রোগীর একটা আস্থা ছাড়া এই রোগের চিকিৎসা করাটা কিন্তু সম্ভব না, সুচিকিৎসা করা। পেশেন্ট এডুকেশন, মানে পেশেন্টকে শেখাতে হবে, সেটা আমি একটু পরে টাচ করব। ভ্যাকসিনেশন, তারপর ড্রাগস, রেস্ট এন্ড ফিজিক্যাল মেজার্স, এবং রেফারাল। মানে এই রোগটা কিন্তু শুধু একটা স্পেশালিটির চিকিৎসকরা সারা জীবন ভরে চিকিৎসা করবেন এটা সম্ভব হয় না, রেফার করতে হয়, অন্যান্য সাবজেক্টের স্পেশালিস্টদের কাছে রেফারও করতে হয়। এই জন্য রেফারেলটাও একটা অন্যতম হাতিয়ার। নেক্সট স্লাইড। আমি এরপরে আসবো ড্রাগস। আমি এখানে একটু পরের স্লাইড, হ্যাঁ পরের স্লাইড। এখানে উইলিয়াম অজলারের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা আমি দেখাই। মানে ড্রাগের প্রসঙ্গে, দ্য ডিজায়ার টু টেক মেডিসিন ইজ পারহ্যাপস দ্য গ্রেটেস্ট ফিচার হুইচ ডিস্টিংগুইশেস ম্যান ফ্রম অ্যানিমাল। মানে পশুর থেকে, মানে বাকি সব পশু, আমরাও তো পশু, বাকি সব পশু থেকে আমাদেরকে ডিস্টিংগুইশ করার যেই পদ্ধতি আছে তার মধ্যে মনে হয় যে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে এইটাই, যে আমাদের মধ্যে একটা ওষুধ খাওয়ার তাড়না থাকে। অন্যান্য পশুর মধ্যে কিন্তু ওষুধ খাওয়ার কোনো তাড়না থাকে না। নেক্সট স্লাইড প্লিজ। আমরা যেই ওষুধগুলো ব্যবহার করি, যে সমস্ত গ্রুপ, সেগুলো আমি এই স্লাইডে দেখাচ্ছি। নাম্বার 1 হচ্ছে পেইন কিলার্স, তার মধ্যে NSAID থাকতে পারে, এনালজেসিক যেমন প্যারাসিটামল, ট্রামাডল। তারপরে ডিজিজ মডিফাইং ড্রাগ 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে স্টেরয়েডস, 4 নম্বরে অ্যান্টিডোটস, মানে যে ওষুধগুলো আমরা অলরেডি রোগীর চিকিৎসার জন্য দিচ্ছি তাদের পার্শ্ব প্রতিক্রিয়াকে প্রতিরোধ করার জন্য বা নিবারণ করার জন্য আমরা কখনো কখনো কিছু ওষুধ দিয়ে থাকি। যেমন মেথোট্রেক্সেটের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করার জন্য ফলিক অ্যাসিড, NSAIDর পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করার জন্য অ্যান্টি আলসার ড্রাগ, এবং স্টেরয়েড ইনডিউসড বোন লসটাকে প্রিভেন্ট করার জন্য বা কারেক্ট করার জন্য ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস একা থাকে না, তার সাথে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস তাদের সচরাচর আরো কয়েকটা রোগ হয়ে থাকে। তার মধ্যে একটা কমন হচ্ছে ডিপ্রেশন, এবং কোন কোন রোগীকে আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্টও দেওয়া দরকার হতে পারে। নেক্সট স্লাইড। অনেক, তাহলে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ বা ডিমার্স বলতে আমরা কি বুঝাই? এই ডিমার্ট গুলো হচ্ছে কতগুলো স্লো অ্যাক্টিং ওষুধ, এরা আস্তে আস্তে কাজ করে, এবং এরা আমাদের এদের একটা যেটা খুব পরিষ্কারভাবে প্রতিভাত যে এরা NSAIDর প্রয়োজনটাকে লাঘব করে। মানে একজন রোগী যদি সঠিক ডোজে সঠিক ডিজিজ মডিফাইং ড্রাগ চালাতে থাকেন তাহলে একটা সময় আসে যখন আর NSAIDর দরকার হয় না। মানে যেটা আজ থেকে 60 বছর আগে বা 70 বছর আগে কল্পনাই করা যেত না যে একজন রিউমাটয়েড আর্থ্রাইটিস তার জীবনটা ব্যথার ওষুধ ছাড়া কাটাবেন। 2 নম্বর হচ্ছে এরা জয়েন্ট ড্যামেজের প্রোগ্রেশনটাকেও স্লো করে দেয় বা প্রতিরোধ করে, যেটা NSAID বা পেইন কিলাররা করে না। এবং এখনকার প্রিন্সিপাল হচ্ছে সব রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীকে একটা না একটা ডিজিজ মডিফাইং ড্রাগ অবশ্যই দিতে হবে। মানে এখন ডিজিজ মডিফাইং ড্রাগ ছাড়া একজন রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করাটা মানে কিন্তু অপরাধ, এটা বেআইনি আমরা বলতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। এই ডিজিজ মডিফাইং ড্রাগকে এখন আমরা বড় দুটা ভাগে ভাগ করি, একটাকে বলা হয় এস ডিমার্ড আর একটাকে বলা হয় বি ডিমার্ড। এস ডিমার্ড বলতে সিনথেটিক ডিজিজ মডিফাইং ড্রাগ, যদিও এটা খানিকটা মিসনোমার, কারণ বি ডিমার্ড গুলো সিনথেটিক, তবুও এমন নামকরণ হয়ে গেছে আর কি। হ্যাঁ, বা আমরা মানে এটা আমি বলবো আমরা সহজে বলতে পারি এটা সিম্পল ডিমার্ড, আর এটা হচ্ছে বায়োলজিক্যাল ডিমার্ড। তা এই এস ডিমার্ডের মধ্যে আবার দুটা ভাগ আছে, একটা হচ্ছে কনভেনশনাল সিনথেটিক, মানে যেগুলো আগে থেকে প্রচলিত। যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোজেনেসিস মানে ইমিউনোপ্যাথোজেনেসিস পরিষ্কারভাবে জানা ছিল না, মানে ইমিউনোপ্যাথোজেনেসিস বুঝে ইমিউনোপ্যাথোজেনিক টার্গেট গুলোকে ধরে ধরে যে ওষুধ তৈরি করা,
সেই সুযোগ যখন ছিল না তখন যে ওষুধগুলো ব্যবহার করা হতো সেগুলিকে বলা হচ্ছে কনভেনশনাল সিনথেটিক বা সিএস ডিমার্ড। আর এরপরে এসেছে টার্গেট ঠিক করে কতগুলো এই মানে সিনথেটিক ডিমার্ড তৈরি করা হয় যেগুলিকে বলা হয় টিএস ডিমার্ড। ঠিক তেমনি বায়োলজিক্যাল যে ডিজিজ মডিফাইং ড্রাগ এগুলিকে আমরা দুটা ভাগ করি, একটা হচ্ছে বিও মানে অরিজিনাল বায়ো অরিজিনেটর, মানে যে কোম্পানি প্রথম আবিষ্কার করেছে তারটাকে আমরা বলি অরিজিনেটর, আর এরপরে সেই কোম্পানির মলিকিউলটাকে নকল করে যদি কেউ তৈরি করেন সেটাকে বলা হয় বায়োসিমিলার বা বিএস ডিমার্ড। নেক্সট স্লাইড। এখন সিএস ডিমার্ডের উদাহরণ হচ্ছে মেথোট্রেক্সাইট, সালফাসালাজিন, লেফলুনোমাইড এবং হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইন অত্যন্ত দুর্বল। আর টিএস ডিমার্ড তার আরো কতগুলো পদ আসবে, কিন্তু এখন পর্যন্ত একমাত্র স্বীকৃত টিএস ডিমার্ড গুলো হচ্ছে জেনাস কাইনেজ ইনহিবিটর বা জ্যাক ইনহিবিটর, তার মধ্যে আছে টোফাসিটিনিব, বারিসিটিনিব আর উপাডাসিটিনিব। এগুলি সব মুখে খাওয়ার ওষুধ, ট্যাবলেট। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এখন আমরা দেখাচ্ছি বায়োলজিক ডিমার্ডস। তার মধ্যে আছে অ্যান্টি টিএনএফ, ইনফ্লিক্সিম্যাব, ইটানেসেব, অ্যাডালুমিমাব, গলিমিমাব। আর অ্যান্টি IL-6, টসিলিজুমাব এবং সারিলুমাব। টসিলিজুমাব এগুলো বাংলাদেশে পাওয়া যায়, এগুলো প্লাস টসিলিজুমাব, সারিলুমাব এখনো পাওয়া যায় না। অ্যান্টি বিসেল মানে রিটিক্সিম্যাব আর কো-স্টিমুলেশন ইনহিবিটর অ্যাবাটাসেপ্ট। নেক্সট স্লাইড প্লিজ। অনেক আচ্ছা, তাহলে এখন ঠিক আছে, আগেরটা না দেখালেও চলবে, অসুবিধা নাই। প্রিপারেশন, আগেরটা একটা ছবি আর কি, পেইন্টিং। তা এখন আমি প্রিপারেশনেই যাচ্ছি। এর পরের স্লাইড প্লিজ। আচ্ছা, তাহলে এখন ওই আগের স্লাইডটাতে, অনেক অবশ্য আগের স্লাইডটাতে মানে আপনাদেরকে এই ছবির সুখটা থেকে বঞ্চিত করতে চাচ্ছে না। এটা হচ্ছে ইউরোপের মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী আছেন এই ধরনের প্রথম পেইন্টিং। এটা 1630 সালে আঁকা, এবং এইটা হচ্ছে মানে ফ্যামিলি অফ জর্ডান, জার্ডিন নামে একটা জায়গা আছে, সেখানে জ্যাকব জর্ডান হচ্ছে একটা অভিজাত পরিবার। তাদের মধ্যে যে একজনের রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, তাদের আঙ্গুলের বাঁকা বাঁকা আঙ্গুলগুলো দেখলেই বোঝা যায় এইটা এঁকেছিলেন একজন শিল্পী, মানে ইনি শিল্পী ছিলেন জ্যাকব জার্ডিনস। এর পরের স্লাইড। আমরা রোগীকে যখন প্রিপেয়ার করব তার জন্য তিনটা ধাপ আছে, একটা অ্যাসেসমেন্ট, এডুকেশন, ভ্যাকসিনেশন। নেক্সট স্লাইড। অ্যাসেসমেন্ট, এর পরেরটাতে চলে যাও। এখানে আমরা কিভাবে শুরু করব? অ্যাসেসমেন্টে আমাদের এক নম্বর হচ্ছে শিওর হতে হবে যে এই রোগটা অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস, অন্য কিছু না। 2 নম্বরে শিওর হতে হবে যে মেথোট্রেক্সেটের কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই। কেন? কারণ মেথোট্রেক্সেটই প্রথম ওষুধ। বলা হয় মেথোট্রেক্সেট ইজ দ্য শিট অ্যাঙ্কার অফ ট্রিটমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। কাজে এটার কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা দেখতে হবে, এবং আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট ইনফেকশন। কোনো ইনফেকশন যদি থাকে আমাদের সার্চ করতে হবে ইনফেকশন আছে কিনা। যদি থাকে সেই ইনফেকশনটা চিকিৎসা করে ইনফেকশনটাকে ইরাডিকেট করে তারপরে আমরা মেথোট্রেক্সেট শুরু করব। অনেক নেক্সট স্লাইড প্লিজ। এখানে আমি দেখাচ্ছি যে বি শিওর অফ দ্য ডায়াগনোসিস। আমি আগেই বলেছি যে ওই প্রথম যে এন্ট্রি ক্রাইটেরিয়া বললাম যে কমপক্ষে একটা জয়েন্টে পেইনফুল সোয়েলিং থাকতে হবে। এখন কিন্তু পেইনফুল সোয়েলিং নিয়ে অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি তখন ডিসকাস করেছি। এখন সেই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তাদের মধ্যে অনেকগুলো আছে যেগুলোতে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হতে পারে। আপনারা সবাই জানেন যে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোস করি মানে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভিটি দিয়ে, হয় রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ অথবা NTCCP পজিটিভ। কিন্তু রিউমাটয়েড ফ্যাক্টর আরো অনেক কারণে পজিটিভ হতে পারে। আমি তার মধ্যে কমন 5টা দেখাচ্ছি: সোরিয়াটিক আর্থ্রাইটিস, SLE, প্রাইমারি শোগ্রেন সিনড্রোম, টাইপ 2 লেপ্রা রিঅ্যাকশন এবং ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। এই 5টা রোগেই কিন্তু রিউমাটয়েড ফ্যাক্টর ফলস পজিটিভ হতে পারে। কাজেই একজন রোগী আমাদের কাছে পলিআর্থ্রাইটিস নিয়ে এসেছেন, আমরা দেখলাম যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস নাই, আমরা দেখলাম এন্ট্রোপ্যাথিক আর্থ্রাইটিস নাই, এবং রিউমাটয়েড ফ্যাক্টরটা পজিটিভ, আমরা কিন্তু জাম দিয়ে বলতে পারবো না যে এটা মানে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ দেখেই যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমাদের শিওর হতে হবে
যে বাকি এই রোগগুলো আমরা এক্সক্লুড করেছি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ক্লিনিক্যালি এক্সক্লুড করা সম্ভব, এগুলির জন্য টেস্টের দরকার হয় না। তার নেক্সট স্লাইড প্লিজ। তাহলে আমি সবার জন্য 1 নাম্বার কশনারি রিমার্ক, আমার এরকম 4টা কশন আছে। লেটস বি শিওর উই আর ট্রিটিং রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমাদের অবশ্যই শিওর হতে হবে। এরপরে স্লাইড। এখন হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশনস টু মেথোট্রেক্সেট? একটা হচ্ছে এইজ মোর দ্যান 70 ইয়ার্স, মানে 70 বছর বয়সের উপর। এগুলি সবই কিন্তু রিলেটিভ। সিগনিফিকেন্ট রেনাল ডিজিজ উইথ ইজিএফআর লেস দেন 30, হেপাটিক ডিসঅর্ডার, সাইটোপেনিয়াস, যে কোনো সাইটোপেনিয়া, প্রেগনেন্সি, ডিজায়ার্ড প্রেগনেন্সি, ল্যাকটেশন, এটা কিন্তু অ্যাবসলিউট, বাকি সবগুলো রিলেটিভ, কিন্তু প্রেগনেন্সিটা অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। অ্যাক্টিভ ইনফেকশন ইনক্লুডিং টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সিস, তারপর ডিপিএলডি বা আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আনকন্ট্রোল কার্ডিওরেসপিরেটরি ফেলিওর, মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস, ডিমেনশিয়া, মানে যার পক্ষে এগুলি বোঝা সম্ভব না তাদেরকে আমরা দিতে পারবো না। নেক্সট স্লাইড। আমরা বেস লাইনে আমাদের এই গরিব দেশের জন্য, ধনী দেশগুলো তো অনেক পরীক্ষা করে, আমাদের দেশে অ্যাটলিস্ট এই 4টা পরীক্ষা আমাদের করতে হবে। একটা কমপ্লিট ব্লাড কাউন্টস, এএলটি, ক্রিয়েটিনিন, এইচবিএসএজি। আর এছাড়া প্রবলেম ফোকাস কিছু পরীক্ষা আমাদের কখনো কখনো করতে হয়, যেমন আমাদের যাদের জ্বর আছে, কাশি আছে, ওয়েট লস আছে, তাদের আমাদের বুকের এক্সরে করতে হয়। যাদের এএলটি বেশি তাদের আমাদের অ্যান্টি এইচসিভিও করতে হয়। এরকম মানে প্রবলেম অনুসারে আমাদের আরো কিছু পরীক্ষা লাগতে পারে। তাহলে নেক্সট স্লাইড। অনেক আমাদের কতগুলো কম্পোজিট সিভিয়ারিটি মেজার্স আছে, মানে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের অ্যাক্টিভিটি মেজার করার জন্য। তার মধ্যে 3টা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, DAS28, সিডাই আর এসডাই। এরপরের স্লাইড। এখন DAS28 আমরা কিভাবে করি? এখানে আমাদের এই 28টা জয়েন্ট নেওয়া হয় হিসাবের মধ্যে। একটা জটিল ফর্মুলা আছে, এই যে এখানে মানে এই এটা হচ্ছে মানে টেন্ডার জয়েন্ট কাউন্টের স্কোয়ার রুট, তাকে মাল্টিপ্লাই করা ইন্টু 0.56। সোলেন জয়েন্ট কাউন্ট, এই জয়েন্টগুলোর মধ্যে কতগুলো সোলেন, তাকে মাল্টিপ্লাই করা, তাকে তার স্কোয়ার রুটকে মাল্টিপ্লাই করা উইথ 28। ইএসআর এর আসলে লগ নেওয়া হয়। এবং আমাদের গ্লোবাল হেলথ, মানে রোগী তার গ্লোবাল হেলথ, আমি গ্লোবাল হেলথ একটু পরে বুঝাবো, এটা খুব দরকার আছে এই জন্য। তা এখন এটা এইগুলো করে কিন্তু আসলে আমাদের এগুলি দরকার হয় না। আমাদের এর জন্য কম্পিউটার বা মোবাইল অ্যাপ আছে, তার মধ্যে শুধু আমরা যদি এই সোলেন জয়েন্ট কাউন্ট, টেন্ডার জয়েন্ট কাউন্ট, ইএসআর আর রোগীর গ্লোবাল হেলথের যে অ্যাসেসমেন্ট, এই 4টা তথ্য যদি ঢুকাই, তাহলে আমাদের সেই মোবাইল বা কম্পিউটার অ্যাপ আমাদের অটোমেটিক্যালি DAS28 ভ্যালুটা দেখাই দেয়। অনেক এর পরের স্লাইড। হ্যাঁ, এখন বলা হয় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা কথা বলা হয় ট্রিট টু টার্গেট, মানে আমাদের টার্গেট থাকবে এবং সেই টার্গেটটা হচ্ছে এই আমাদের DAS28 বা এই যে মেজারগুলো বললাম সেগুলোকে একটা মাত্রার মধ্যে নিয়ে আসা, এটাই টার্গেট। এবং আমি এটা যদিও এই লেকচারটা তৈরি করেছি প্রধানত জেনারেল প্র্যাকটিশনারদের জন্য, কিন্তু আপনারা সবাই দেখবেন যে এখন ডেভিডসনের বইও কিন্তু এই টার্গেট DAS28 এই কথাগুলো নিয়ে এসেছে। ডেভিডসনও কিন্তু একটা জেনারেল প্র্যাকটিশনারদের গাইড বুক, কাজেই এগুলোকে এখন আসলে আমাদের অ্যাভয়েড করার সুযোগ নাই। এখন এই যে ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স গুলো আমি দেখাচ্ছি, DAS28 আর সিডাই, আমরা ফুল রেমিশন বলবো যখন DAS28 লেস দেন 2.6, সিডাই লেস দেন 2.8। লো ডিজিজ অ্যাক্টিভিটি বলবো যখন DAS28 2.6 থেকে 3.2, সিডাই 2.8 থেকে 10। মডারেট বলবো যখন DAS28 3.2 থেকে 5.1 আর সিডাই 10 থেকে 22। সিভিয়ার বলবো যখন DAS28 মোর দেন 5.1 আর সিডাই মোর দেন 22। এবং এইখানে আমাদের টার্গেটটা হচ্ছে অবশ্যই DAS28 3.2 মধ্যে আনা, আপ টু 3.2, আর সিডাই আপ টু 10 এর মধ্যে আনলে আমরা বলবো আমরা টার্গেট অ্যাচিভ করেছি। যদিও বলা হয় যে বেটার টার্গেট হচ্ছে রেমিশন, কিন্তু যদি দেখা যায় যে কারো রেমিশনে আনতে গেলে ওষুধের খরচ অনেক বেড়ে যাচ্ছে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধ সহ্য করার ক্ষমতা, এসব সমস্যা হচ্ছে, এবং অথবা রোগী এলডারলি পেশেন্ট, তার কোমরবিডিটি আছে, আমরা ওষুধ বেশি বাড়াতে চাচ্ছি না, এই সমস্ত ক্ষেত্রে 3.2 অথবা 10ই আমাদের জন্য যথেষ্ট। এরপরের স্লাইড। অনেক এরপরটা হচ্ছে পেশেন্ট এডুকেশন। তারপরটাতে চলে যাও, আমাদের রোগীদেরকে যেই তথ্যগুলো অবশ্যই দিতে হবে তার একটা হচ্ছে ন্যাচারাল কোর্স এন্ড আউটকাম।
এটা যদি আমরা না বুঝাই তাহলে কিন্তু রোগী তার চিকিৎসায় সিরিয়াস হন না। এই জন্য এটা আমাদের বুঝাতেই হবে। কিছুদিন ওষুধ খেয়ে আবার বাদ দিয়ে দেবেন, অথচ এটা কিন্তু আমাদের কাম্য না। এই রোগের ওষুধ কিন্তু নিয়মিত খেতেই হবে, নিয়মিত খেতে হবে, ওষুধ বাড়াতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, পরীক্ষা করতে হবে, অনেকগুলো ব্যাপার আছে। এবং যারা মাঝখানে মাঝখানে ছাড়বেন তারা কিন্তু আধুনিক চিকিৎসার সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন। কাজে এটা আমাদের বোঝানোটা মাস্ট। থেরাপিউটিক অপশন কি কি আছে যেগুলো আমি আগেই বললাম, আর সেগুলোর সুবিধা কি, তার লিমিটেশন কি, এগুলো বুঝাতে হবে। ভ্যাকসিনটা আমরা কেন দিয়ে থাকি, তার গুরুত্ব কি। তারপরে আমাদের কিছু রিয়াসিওর করতে হবে, সত্য কথা বলে গুল মারবো না। এবং এনকারেজ অ্যাক্টিভ লাইফ, রোগী যাতে তার মানে আগের যাবতীয় কাজ, সংসারের কাজ, তার পেশার কাজ সব যাতে অব্যাহত রাখেন, এটার জন্য এনকারেজ করতে হবে। এবং কেন একজন রোগীর লাইফ লং ট্রিটমেন্ট এবং ফলো আপে অ্যাডহিয়ার করা উচিত, এটাও কিন্তু আমাদের রোগীকে বুঝাতে হবে। কারণ আমাদের রোগীরা সবাই কিন্তু আমাদের মতন চিন্তাশীল এবং জ্ঞানী, তারা না বুঝে একটা কাজ কিন্তু দীর্ঘদিন করবেন না। কাজে আমাদের এগুলি বোঝাতে হবেই। পরের স্লাইড। তাহলে আমরা এই ন্যাচারাল কোর্স এন্ড প্রগনোসিসে কি কি বোঝাবো? একটা প্রলং কোর্স, এটা দীর্ঘমেয়াদী, সারা জীবন মেয়াদী হতে পারে। ক্যারেক্টারাইজড বাই ইন্টারমিটেন্ট এক্সারবেশনস এন্ড রেমিশনস, আপনি কখনো কখনো বেড়ে যায়, কখনো কখনো কমে যায়। তারপর ইট ইজ ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ জয়েন্ট ড্যামেজ হতে থাকে এবং রোগীদের ডিসেবিলিটি, অক্ষমতা ডেভেলপ করে। 3 বছরের মধ্যে 40% ডিসেবলড হন, যদিও সঠিক চিকিৎসা দিয়ে এই ডিসেবিলিটি লার্জলি রিভার্স করা সম্ভব, মানে রোগীর ফাংশনাল ক্যাপাসিটি সম্পূর্ণ ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু 20 বছরের মাথায় শতকরা 80% বিকামস মডারেট টু সিভিয়ারলি ডিসেবলড, এবং এই ডিসেবিলিটি কিন্তু ইররিভার্সিবল, এটা ঠিক হবে না। পরের স্লাইড। এই যে জয়েন্ট ড্যামেজ হয়ে কি চিত্র দাঁড়াতো আগেকার দিনে, এই চিত্র। এবং আবাব ভাই আছেন এখানে, আমার এক বন্ধু আছে ওসমান ফরিদ, আমার ক্লাসমেট, যদিও চেহারা অনেক বাচ্চা বাচ্চা লাগে, তাকে সবাই মনে করবে যে আমার 10 বছরের ছোট, বা আমার ছোট ভাইও মনে করতে পারে, আমার সাথে চেহারায় মিল আছে। এখন আমি তাদের জন্য বলবো যে আমাদের ছাত্র জীবনে বা আমাদের আর্লি ডাক্তারি জীবনে কিন্তু এই চিত্র আমরা প্রচুর দেখতাম। আজকাল কিন্তু এই চিত্র আমরা অতটা দেখি না, কারণ এই যে ডিসমডিফাইং ড্রাগের আবিষ্কার, প্রচলন এবং তার ব্যবহারও সবকিছু মিলিয়ে এই আজকাল রোগীদের এটা হচ্ছে না। কিন্তু আমাদের রোগীদেরকে এটা দেখানো দরকার যে চিকিৎসায় তারা যদি অনিয়ম করেন তাহলে কি পরিণতি হতে পারে। এটা ভয় দেখানোর জন্য না, আমাদের ভয় দেখানোর অ্যাটিটিউড কখনো থাকবে না, কিন্তু সত্য কথা বলে তাকে বোঝানোর জন্য যে এই চিকিৎসাটা তার ঠিকভাবে অনুসরণ করতে হবে। অনেক পরের স্লাইড। এটা হচ্ছে একটা ভিজুয়াল অ্যানালগ স্কেল। এখানে যখন এটা হচ্ছে আমি দেখাচ্ছি ফর পেইন, যখন একজন রোগীর পেইন সবচেয়ে কম তখন 0, আর পেইন যখন সবচেয়ে তীব্র তখন আমরা সেটাকে বলবো 10। এবং আমি বলবো যে যাদের প্র্যাকটিসে ব্যস্ততা আছে এবং DAS28/CDAI মানে এগুলো করতে চাচ্ছেন না, তাদের চিকিৎসারও কিছুটা সীমাবদ্ধতা এসে যাবে। তারা মানে আসলে ওনারা মানে সব অবস্থায় চিকিৎসার দায়িত্ব নিলেও ঠিক হবে না, কিন্তু তারা অন্তত রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রাথমিক চিকিৎসা করতে পারবেন। সেটা কিভাবে করবেন? হয়তো একজন রোগী আসলেন, প্রথমে বললেন যে তার ব্যথা, এটা হচ্ছে যখন মোটেই পেইন নাই, আর রোগীকে বুঝাতে হবে ওয়ার্স্ট পসিবল পেইন দ্যাট দ্য পেশেন্ট হ্যাড আইদার সাফার্ড, মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অথবা পেশেন্ট কল্পনা করতে পারেন এটাকে 10। তার রোগী আমাকে প্রথমবার বললেন যে আমার ব্যথাটা 8, এরপর 1.5 মাস পরে যখন আসলেন তখন বললেন 6। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ কিছুটা উন্নতি হচ্ছে, মানে এই ওষুধটা আমার চালানো যাবে, আমার ওষুধ বদলানোর দরকার নাই, হয়তো ডোজটা আমি বাড়াবো। এর পরের বার বললেন 4, তাহলে আমরা বলবো হ্যাঁ আরো উন্নতি হয়ে গেছে। যখন বলবেন 2 এর নিচে, তখন আমি বলবো আমার টার্গেটে পৌঁছায় গেছি। যখন মানে 2 থেকে হয়তো 5-এর মধ্যে আছে, তখন আমরা বলবো উন্নতি হয়েছে কিন্তু আমরা টার্গেটে পৌঁছাইনি, মানে আমাদের ওষুধ বাড়াতে হবে, ওষুধ যোগ করতে হবে, অথবা আমাদের টোটাল কৌশলটাকে পরিবর্তন করতে হবে। আমি সেগুলো সবই পরে বলবো। তার মানে আমাদের এটাকেও কিন্তু DAS28 এবং সিডাইয়ের বিকল্প হিসাবে সীমিত আকারে ব্যবহার করা সম্ভব। ঠিক তেমনি আমি আগে আপনাদেরকে বলেছি গ্লোবাল হেলথ, মানে রোগী সামগ্রিকভাবে কেমন ব্যবহার করেন। এমন হতে পারে যে রোগীর ব্যথা অনেক কমে গেছে, কিন্তু তার তীব্র অরুচি, দুর্বলতা, মাথা ঘোরা, মুখে ঘা ঘা ভাব, এইসব জিনিস, যার জন্য তিনি গ্লোবাল হেলথ বিবেচনা করলে বলবেন যে আমার উন্নতি হয়নি, চিকিৎসা শুরুতে ছিল 8, এখন হয়ে গেছে 9, মানে পেইন অনেক কম, পেইন এখন 3-এ চলে আসছে, অথচ গ্লোবাল হেলথ 9, আরো অবনতি হয়েছে, এটাও কিন্তু কোনো কোনো রোগী বলতে পারেন। সেই গ্লোবাল হেলথটাকে কিন্তু DAS28 এর ক্যালকুলেশনে ঢুকাতে হবে। কাজেই এখন এটা কিছু আমরা এই একই স্কেল
আমরা পেইন ছাড়াও গ্লোবাল হেলথের জন্য ব্যবহার করতে পারি। অনেক পরের স্লাইড। আমাদের যে ভ্যাকসিন গুলো দিতে হবে, আমরা প্রথমে সবাইকেই দেব নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, যেটা প্রেভনার 13 নামে পাওয়া যায়, আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটা প্রথমে আমাদের চিকিৎসা শুরু করার আগেই এই দুটা দিয়ে দেওয়া উচিত। যদি কোনো রোগে আর্থিকভাবে প্রেভনারের দামটা বেশি, 5 থেকে 8-9 হাজার টাকা দামে বিক্রি হয়, আমরা সেই ক্ষেত্রে প্রথমে নিউমোকক্কাল পলিস্যাকারাইডও দিতে পারি। যদিও নিউমোকক্কাল পলিস্যাকারাইড দিলে তার 1 বছরের মধ্যে আর প্রেভনারটা দেওয়া যায় না। 1 বছর পরে যদি রোগী তখন আর্থিক সামর্থ্য যদি বাড়ে অথবা আমাদের সুচিকিৎসায় যদি কনভিন্স হন, তখন হয়তো তিনি প্রেভনারটা নিতে রাজি হবেন। এবং 60 বছর বয়স পর্যন্ত সবাইকে আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনও দিয়ে দেওয়া উচিত। পরের স্লাইড। তাহলে এখন আমি আপনাদের সবাইকে বলবো যে ডোন্ট ট্রিট আরএ ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন এডুকেটিং। যদি রোগীকে এডুকেট করার সদিচ্ছাটা যদি না থাকে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার দায়িত্বটা গ্রহণ করবেনই না। যারা এই মানে এডুকেট করবে তাদের কাছে রেফার করে দেবেন, যেন তারা ঠিকমতো করতে পারেন। পরবর্তী স্লাইড। এটা হচ্ছে একজন আমেরিকান শিল্পী, পেইন্টার, তার নাম হচ্ছে রিতা ওহারা। তিনি 34টা বছর রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাথে লড়াই করে করে তার ছবি এঁকেছেন। তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, কিন্তু যদিও গত বছর তিনি মারা গেছেন। তা এখন আপনার পরের স্লাইড। অনেক আমি এখানে একটু রিতা ওহারার একটা কোটেশন দেব। I think when you are involved with RA, you are involved with loss and maybe sometimes despair. মানে একটা মানে হতাশায় আক্রান্ত, বাট আর্ট ইজ এ গুড ব্যালেন্স ফর দ্যাট। মানে উনি ওনার নিজের পেশাটাকে নিয়ে বলেছেন, আমরা আমাদের পেশাটাকেও একইভাবে নিতে পারি। আমাদের ডাক্তারি পেশাটাও ওনার জন্য, মানে চিত্রশিল্পটা যেমন পেশা, আমার জন্য ডাক্তারিটাও তেমন পেশা, সেভাবে আমরা নিতে পারি, সুযোগ আছে। তো ওরা বললেন যে ইটস লাইফ গিভিং, এই আর্টটা আমাদেরকে জীবন দেয়। ইটস গিভ ইউ অ্যান অপরচুনিটি টু প্লে অ্যান্ড ইট ক্যান বি মেডিটেটিভ, এটা আমাদেরকে মেডিটেশনের পাওয়ারও দেয়। তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আপনারা এই কথাটার গুরুত্ব বুঝবেন। কোপিং, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এমন হয় যে ব্যথা আমরা যতই কমালাম 16 আনা ব্যথা কমানো যায় না, এবং তার জন্য আমাদের কোপিংটাকে এনহান্স করতে হবে। আমরা কোপিংকে কিভাবে এনহান্স করব? অ্যাভয়েডিং নেগেটিভ সিচুয়েশনস এন্ড ইনক্রিজিং প্রেজেন্ট অ্যাক্টিভিটিস। রোগী তার প্রিয় যেটা, এই যেমন ওহারা তার ছবি আঁকাটা নস্যার সাথে করতেন। ইনফরমেশন অ্যান্ড ডিসকাশন টু অল্টার বিলিভস অ্যান্ড কনসার্নস অ্যাবাউট দ্য ডিজিজ। এই রোগ সম্পর্কে ভুল ধারণাগুলো আমাদের আলাপ করে করে দূর করতে হবে এবং আলাপটাকে এনকারেজ করতে হবে। রিডিউসিং ক্যাটাস্ট্রফাইজিং, রোগীর অনেককে পেইনটাকে অনেক অতিরঞ্জিত করে বলেন যে ভয়ানক ব্যথা, ভীষণ ব্যথা, এগুলি হচ্ছে ক্যাটাস্ট্রফাইজিং অ্যাডজেক্টিভস। আমরা যদি রোগীকে বলি যে, অথবা অনেকে গলার মধ্যে টোনটা নিয়ে আসেন, সেটা, এই জিনিসগুলো যারা কমন দেখা গেছে যে তাদের কোপিং এর ক্ষমতা ভালো। মেল অ্যাডাপটিভ পেইন বিহেভিয়ার, যেমন কেউ কেউ গঙ্গান, এবং তারাও কিন্তু ব্যথার কষ্টে কম কোপ করেন। মানে ব্যথাটাকে একজন মানুষ যতই নির্লিপ্ততার সাথে গ্রহণ করতে পারবেন, ততই কিন্তু তার কোপ করার ক্ষমতা বাড়বে। ব্যথা না কমলেও কোপ করার ক্ষমতা বাড়বে। এবং এই জন্য আমাদের তাদেরকে শিখাতে হবে এই নির্লিপ্ততাটা যাতে তারা অর্জন করেন। ডিস্ট্রাকশন টেকনিক্স লাইক ইমেজারি, যেমন তার যে জিনিসটা ভালো লাগে, হয়তো কোনো রোগী আছেন তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান খুব ভালো লাগে, যখন ব্যথায় খুব বেশি কষ্ট হবে তখন তারা সেই গানটা ছেড়ে দেবেন। কোনো রোগী আছে তার আয়াতুল কুরসিটা খুব ভালো লাগে, যখন ব্যথার কষ্টে খুব বেশি সাফার করছেন তখন তিনি আয়াতুল কুরসিটা পড়তে থাকবেন। এবং এক্সপান্ডিং সোশ্যাল কন্ট্যাক্ট, এগুলি হচ্ছে কোপিং এর কতগুলো পথ, কোপিং এনহান্স করার। এরপরের স্লাইড। এরপর আমি বলবো ড্রাগ ইনিশিয়েশন, আমরা ওষুধটা কিভাবে শুরু করব। নেক্সট স্লাইড প্লিজ। স্টার্টিং দ্য ডিজিজ মডিফাইং ড্রাগ, ইন্ট্রোডিউস ফার্স্ট ডিজিজ মডিফাইং ড্রাগ। আমরা প্রথমটা শুরু করবো, এবং প্রথমটা অবশ্যই কন্ট্রাইন্ডিকেশন না থাকলে মেথোট্রেক্সেট, কন্ট্রাইন্ডিকেশন থাকলে সালফাসালাজিন অথবা লেফ্টোনোমাইড। যদিও আমি একটা জিনিস বলবো যে মেথোট্রেক্সেট আর লেফ্টোনোমাইডের কন্ট্রাইন্ডিকেশন গুলো অনেকখানি ওভারল্যাপ করে, তার মানে বেশিরভাগ রোগীর জন্য মেথোট্রেক্সেটের কন্ট্রাইন্ডিকেশন থাকলে আমরা বাধ্য হই সালফাসালাজিনটাকে চুজ করা। বিল্ড আপ দ্য ডোজ এট 4 to 6 week ইন্টারভালস। মানে মেথোট্রেক্সেট যদি আমরা 10 মিলিগ্রাম দিয়ে শুরু করি, 4 সপ্তাহ পর পর আমরা 5 মিলিগ্রাম করে করে ডোজ বাড়াবো, টিল টক্সিসিটি সুপারভিনস, মানে একটা সাইড এফেক্ট দেখা না দেওয়া পর্যন্ত।
অথবা হাইস্ট রিকমেন্ডেড ডোজ ইজ রিচড। মেথোট্রেক্সেটের জন্য সাবকিউটেনিয়াস 25 মিলিগ্রামকে ধরা হয় হাইয়েস্ট। এবং ম্যাক্সিমাইজড মনোথেরাপি মানে আমাদের একটা সর্বোচ্চ মনোথেরাপিতে আমাদের পৌঁছাতে হবে। এবং টার্গেট ইজ অ্যাচিভ, কারো কারো টার্গেট এই যে আমি বললাম DAS28 3.2 পৌঁছানো, অথবা ভিজুয়াল অ্যানালগ স্কেল পেইন্টার 2 পৌঁছানো। যদি এখানে যদি পৌঁছায় যায় তাহলে আমাদের আর বাড়ানোর দরকার নেই। মানে এই তিনটার যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা ডোজ আর বাড়াবো না। এবং সেই যে ওই পার্টিকুলার রোগীর জন্য যে ম্যাক্সিমাম ডোজ আমি পৌঁছালাম, সেই ডোজে পৌঁছানোর পরে আরো 2টা মাস অপেক্ষা করতে হবে দেখার জন্য সেই ডোজের ফলাফলটা কি, কাজ কতখানি হলো, আমরা টার্গেটে পৌঁছালাম কিনা। এরপরে স্লাইড অনেক। এখন আমি দেখাচ্ছি ডোজিং প্রোটোকল। মেথোট্রেক্সের 10 মিলিগ্রাম দিয়ে শুরু করলাম, 4 থেকে 6 সপ্তাহ পর পর 5 মিলিগ্রাম করে বাড়ালাম, ম্যাক্সিমাম 25 মিলিগ্রাম। সাবকিউটেনিয়াস রোডটাকে আমরা প্রিফার করব। তারপরে আমরা এরপর আর 2 মাস, এগুলো সব আগে বলেছি। আমরা বলবো যে ডোন্ট সুইচ টু কম্বিনেশনস অফ বায়োলজিক ডিমার্ট অর টোফাসিনিব বিফোর এ কমপ্লিটেড ট্রায়াল অফ দিস ম্যাক্সিমাইজড মনোথেরাপি। মানে এই যে ম্যাক্সিমাইজড মনোথেরাপি মানে মেথোট্রেক্সের সর্বোচ্চ ডোজে পৌঁছানোর পর কমপক্ষে 2 সপ্তাহ, এটাকে আমরা বলবো ম্যাক্সিমাইজড মনোথেরাপি। ওইটা কমপ্লিট না করে আমরা ভিন্ন চিকিৎসায় যাওয়ার চিন্তাই করব না। এরপরে স্লাইড। এখন আমরা পেইন কিলারকে কিভাবে টাইট্রেট করব। ইন্ট্রোডিউস ফার্স্ট এনএসআইডি, ওয়েট ফর 2 to 4 উইকস। যদি কোনো রেসপন্স না হয় তাহলে আমরা আরেকটু শক্ত এনএসআইডি, যেমন প্রথমবার ন্যাপ্রোক্সেন দিলাম, পরের বার ইন্ডোমেথাসিন দেব। আমরা এর পরের বার আমরা একটা অ্যানালজেসিক যেমন প্যারাসিটামল, ট্রামাডল এগুলো যোগ করতে পারি, আমরা প্রেডনিসোলনও যোগ করতে পারি। এবং কোনো রোগী যদি আমাদের কাছে খুব খারাপ অবস্থায় আসেন, যেমন তার ভিজুয়াল অ্যানালগ স্কেলে বলছেন পেইনটা 8, 9, 10 মানে সবচেয়ে বেশি, তখন আমরা প্রথম থেকেই কিন্তু একটা এনএসআইডি প্লাস একটা স্টেরয়েড প্লাস একটা প্যারাসিটামল এই ভাবে শুরু করতে পারি। এরপরে যতই ব্যথা কমবে ততই আমরা একটা একটা করে বাদ দেবো বা কমাবো। পরের স্লাইড। স্টেরয়েড, আমরা স্টেরয়েডটা কিভাবে দেবো, পরের স্লাইড। আমরা ওরাল দিতে পারি বা ইন্ট্রাআর্টিকুলার দিতে পারি। নেক্সট স্লাইড। এরপরের স্লাইড। আমরা ওরাল কখন দেব, একটা হচ্ছে বলা হয় এই ব্রিজ থেরাপি, মানে ওই যে ডিজিজ মডিফাইং ড্রাগ দিলাম তার এফিকাসিটা না আসা পর্যন্ত আমরা বলা হয় যে এখন বলা হয় যে কন্ট্রাইন্ডিকেশন না থাকলে সবাইকে আমরা স্টেরয়েড দেব। এবং সেই কন্ট্রাইন্ডিকেশন বলতে বোঝায় ডায়াবেটিস, তারপরে এক্সট্রিম ওবেসিটি, সিভিয়ার হাইপারটেনশন, তারপরে আর হচ্ছে অস্টিওপোরোসিস, এগুলি হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। এই কন্ট্রাইন্ডিকেশন গুলো না থাকলে আমরা সবাইকেই প্রথমে স্টেরয়েড দেব। এবং এটা হচ্ছে 2.5 থেকে 10 মিলিগ্রাম ডেইলি। এবং যতই ইমপ্রুভ করবে ততই আমরা স্টেরয়েডটা কমাতে থাকবো। 3 মাসের মধ্যে স্টেরয়েডটাকে আমাদের কমপ্লিটলি বন্ধ করার একটা টার্গেট আমাদের মধ্যে থাকতে হবে। এবং আমরা যদি দেখি যে ওই চিকিৎসাটা সফল হয়নি, মানে 3 মাসের মাথায় দেখলাম যে যথেষ্ট কমেনি, তাহলে আমরা এই মানে আমাদের তখন নতুন বা 6 মাসের মধ্যে, আমাদের 3 মাসের মধ্যে ব্যথাটা যথেষ্ট কমতে হবে, 6 মাসের মাথায় আমরা টার্গেটে পৌঁছাতে হবে। টার্গেট মানে আমার DAS28 3.2 নিচে, সিডাই 10 নিচে, অথবা ভিজুয়াল অ্যানালগ স্কেলে এটা হচ্ছে 2 নিচে। এই পর্যায়ে যদি না পৌঁছায় তাহলে আমাদের দ্বিতীয় কৌশলে আমরা যাব। যখনই আমরা দ্বিতীয় কৌশলে যাব তখন আমরা আবার ওই প্রেডনিসোলন 2.5 to 10 মিলিগ্রাম পার ডে করে আবার শুরু করব এবং আবার 3 মাসের মধ্যে ট্যাপার করার চেষ্টা করব। আর তাছাড়াও যদি কারো সিভিয়ার এক্সট্রাআর্টিকুলার ম্যানিফেস্টেশন থাকে, যেমন ভাস্কুলাইটিস, নিউরোপ্যাথি, ডিপিএলডি এগুলো যদি থাকে। নেক্সট স্লাইড। আমরা এইখানে আমি একটা কথা ওই আমাদের ইউলারের এই এখনকার যে গাইডেন্স একটা উল্লেখ না করে পারছি না, খুবই গুরুত্বপূর্ণ। ফেইলিয়ার টু সাস্টেইন দ্য ট্রিটমেন্ট টার্গেট। এই যে টার্গেটটা বললাম DAS28 3.2 নিচে বা ভাসটা 2 নিচে, এটাকে টার্গেট অন টেপারিং অর উইথড্রল অফ গ্লুকোকর্টিকয়েড। মানে আমরা গ্লুকোকর্টিকয়েড কমায় যদি ওই টার্গেটটাকে ধরে রাখতে না পারি আফটার দ্য ব্রিজিং ফেজ, তাহলে আমাদের ধরতে হবে চিকিৎসা ব্যর্থ হয়েছে। এবং তার মানে হচ্ছে আমাদের পরবর্তী ফেজ, চিকিৎসার পরবর্তী ফেজে যেতে হবে। মানে স্টেরয়েড ট্যাপার করতে ব্যর্থ হওয়া মানে আমাদের মূল যে ডিজিজ মডিফাইং চিকিৎসা সেই চিকিৎসাটা ব্যর্থ হওয়া, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট স্লাইড। আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড কাদের দেব, একটা হচ্ছে যাদের সিভিয়ার ইনফ্লামেশন ইন রেসিডুয়াল 1 to 3 জয়েন্ট, যাদের মানে 1 থেকে মানে সমস্ত জয়েন্টে ব্যথা কমে গেছে কিন্তু 1, 2 অথবা 3টা জয়েন্টে তীব্র ব্যথা রয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা সেই 1, 2 বা 3টা জয়েন্টে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দেব। যাদের
severely affected 1 to 3 joints interfering with activities of daily living. মানে ব্যথাটা অতটা সিভিয়ার না, কিন্তু তার কাজে কর্মে অসুবিধা হচ্ছে। যেমন যদি হয় নি জয়েন্ট, কারণ আমরা হাঁটুর উপরেই হাঁটি, হাঁটুতে ব্যথা আছে, ব্যথাটা অতটা তীব্র না, তীব্র ইনফ্লামেশন না, কিন্তু ওই ব্যথার জন্য তিনি হাঁটতে পারছেন না, তখন আমরা সেই হাঁটুতেও দিতে পারি, বা অথবা শোল্ডারে আমরা দিতে পারি, কারণ এটা আমাদের হাত ডান দিকের শোল্ডার বিশেষ করে। এবং প্রত্যেকবার আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে স্টেরয়েড ইনজেকশনের পর, এটা একটু আগের স্লাইডে চলে গেছে অনেক, হ্যাঁ, স্টেরয়েড ইনজেকশনের পরে 72 ঘন্টা সেই জয়েন্টকে রেস্ট রাখতে হয়। অনেক দেশে কিন্তু একদম প্লাস্টার কাজ দিয়ে রাখে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের স্টেরয়েড প্রিপারেশনের মধ্যে ট্রায়ামসিনোলন, হেক্সাসিটোনাইড অথবা অ্যাসিটোনাইড, এগুলি হচ্ছে দিতে হবে, নট মিথাইল প্রেডনিসোলন। আমাদের দেশে মিথাইল প্রেডনিসোলনটা বেশি চলে। নেক্সট স্লাইড। এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছবি। মানে মাইকেল অ্যাঞ্জেলো নিজে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী ছিলেন না, বা ওনার ফ্যামিলিতে কেউ ছিলেন এমন কথাও বলা হয় না। উনি এই ছবিটা আঁকার সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ছবি আঁকছেন এমন কথাও কোথাও বলেননি। কিন্তু এই যে তার যে চিত্রশিল্পের যে নায়িকা, তার এই আঙ্গুলটা, এই দুটা আঙ্গুল দেখলে কিন্তু বোঝা যায় যে সেই রোগীও ছিলেন একজন রিউমাটয়েড আর্থ্রাইটিসেরই রোগী। এই আঙ্গুলটা তো আপনারা সবাই দেখছেন। নেক্সট স্লাইড। আমরা এরপরে যাব মনিটরিং, এর পরের স্লাইড। হ্যাঁ, আমরা মনিটরিং করব কতদিন পর পর। একটা হচ্ছে প্রথমে 4 থেকে 6 সপ্তাহ পর পর, পার্শিয়াল রেসপন্সের পরে আমরা 6 থেকে 8 সপ্তাহ পর পর করব, টার্গেট অ্যাচিভ করার পর আমরা 3 থেকে 6 মাস পর পর করব। আমরা কি দিয়ে করব? একটা হচ্ছে পেইন রিলিফ, মানে ভিজুয়াল অ্যানালগ স্কেল, নতুন কোনো সিমটম আসলো কিনা, মানে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কমপ্লিট ব্লাড কাউন্টস, এএলটি, ক্রিয়েটিনিন, এবং কিছু প্রবলেম ফোকাসড পরীক্ষা। তারপরে ডিজিজ অ্যাক্টিভিটির কি পরিস্থিতি, DAS28, সিডাই বা এসডাই। নেক্সট স্লাইড প্লিজ। আমরা ওষুধগুলোর টাইট্রেট করার ব্যাপারে আবার কিছু লিমিটিং ফ্যাক্টরস আছে, সেগুলো আমি এখানে একটু উল্লেখ করছি। যে আমি ওষুধগুলো, এটা হচ্ছে এই কলামটা হচ্ছে প্যারামিটার, এটা আমি কখন আর ফার্দার বাড়াবো না তার একটা গাইডলাইন এই কলামে, কখন আমি ডোজ কমাবো আর আমি কখন ওষুধটাকে সম্পূর্ণ বন্ধ করব। একটা হচ্ছে রেমিশন যদি হয়ে যায়, তাহলে আমার একটা রেমিশন হলো কিনা, রেমিশন হয়ে গেলে বাড়াবো না। তারপরে রেমিশনটা যদি 6 মাস ধরে সাস্টেন থাকে, তাহলে আমি এই ওষুধটাকে কমানোর চিন্তা করতে পারবো। অ্যাডভার্স ইফেক্টস যদি মাইল্ড হয় তাহলে আমি বাড়াবো না, যদি মডারেট হয় তাহলে আমি ওষুধ কমাবো। বাড়াতে তো পারবোই না, ওষুধ কমাতে হবে। আর যদি সিভিয়ার হয় তাহলে আমাদের ওষুধ, যেমন নশিয়া ভমিটিং যদি সিভিয়ার হয় আমাদের ওষুধ বন্ধ করতেই হবে, এমনকি বাকি সমস্ত প্যারামিটার খুব ভালো থাকলেও। এএলটি আপ টু মানে 1.5 টাইমস, যেমন আমরা বলি যে 40 পর্যন্ত হচ্ছে নর্মাল, আপ টু 60 কিন্তু প্রয়োজনে আমরা ডোজ বাড়াতেও পারবো, কিন্তু 1.5 থেকে 2 টাইমস পর্যন্ত যদি বেশি হয় আমরা বাড়াবো না। যদি মোর দ্যান 2 to 3 টাইমস যদি হয়, মানে 80 থেকে 120, তাহলে আমাদের ডোজ কমাতে হবে। আর 3 গুণের বেশি মানে 120-এর বেশি হলে আমরা বন্ধ করব। ক্রিয়েটিনিন 1.4 থেকে 1.6 এর মধ্যে হলে আমরা ডোজ ফার্দার বাড়াবো না, 1.6 থেকে 1.2 এর মধ্যে হলে কমাবো, আর মোর দেন 2 হলে বন্ধ করে দেবো। হেমোগ্লোবিন 8-এর নিচে হলে আমরা বাড়াবো না, 7-এর নিচে হলে কমাবো, 6-এর নিচে হলে বন্ধ করব। ডব্লিউবিসি কাউন্ট 4500-এর নিচে হলে বাড়াতে পারবো না, 4000-এর নিচে হলে কমাবো, 3500-এর নিচে হলে আমরা বন্ধ করে দেবো। এরপরে স্লাইড। টার্গেট রিচ করার পরে আমরা প্রথমত এনএসএইডটা আমরা কমাবো বা বন্ধ করব। তাতে যদি কোনো রিল্যাপস না হয় তাহলে আমরা প্রেডনিসোলনটা কমায় ট্যাপার করে বন্ধ করার চেষ্টা করব। তাতেও যদি কোনো মানে ডিজিজ অ্যাক্টিভিটি যদি না বাড়ে এবং রোগী যদি ওই অবস্থায় ভালো অবস্থায় 6 থেকে 12 মাস থাকেন, তখন আমরা অত্যন্ত স্লোলি ডিজিজ মডিফাইং ড্রাগটা কমাতে পারবো টু দ্য লোয়েস্ট রিকমেন্ডেড ডোজ। লোয়েস্ট রিকমেন্ডেড ডোজ মেথোট্রেক্সেটের জন্য বলা হয় 5 মিলিগ্রাম উইকলি, এবং সেই ডোজে আমরা বছরের পর বছর চালাবো, মানে অনির্দিষ্টকাল। এরপরে স্লাইড। এটা হচ্ছে ইউলার 2019 আপডেটে আমাদের ফেজ 1 চিকিৎসাটা দেখানো হচ্ছে। মানে প্রথম ভাগই হচ্ছে এভাবে যে মেথোট্রেক্সেটে কন্ট্রাইন্ডিকেশন আছে কি নাই। যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে মেথোট্রেক্সেট শুরু করব,
আর কন্ট্রাইন্ডিকেশন থাকলে লেফ্লোমেড অথবা সালফাসালাজিন। এটা আমরা গ্লুকোকর্টিকয়েডের সাথে কম্বাইন করবো, যেটা আমি বলেছি। যদি 3 মাসে ইমপ্রুভ করেন অথবা যদি 6 মাসে এবং 6 মাসে যদি টার্গেটে পৌঁছান, আমরা একই ওষুধ চালায় যাব। নেক্সট স্লাইড। এটা হচ্ছে একটা মানে মুভির দৃশ্য। এখানে আই লাভ লুসি, লুসিল বল মানে নায়িকার নাম, এবং ওনারও কিন্তু উনি 1955 সালের সিনেমা আর কি এটা। এবং সেইখানে ওনারও রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, এটা এই হাতে বোঝা যাচ্ছে, বিশেষ করে এই আঙ্গুলটাতে। এবং উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাফার করেছিলেন তার 17 বছর বয়স থেকে। নেক্সট স্লাইড। আমরা এরপরে যাব ইনঅ্যাডিকুয়েট রেসপন্স টু দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট। নেক্সট স্লাইড। আচ্ছা, আমাদের তাহলে ডেফিনেশন অফ ইনঅ্যাডিকুয়েট রেসপন্স, আমরা কখন বলবো যে রেসপন্সটা ইনঅ্যাডিকুয়েট? এটা আমি বারবার আগে বলেছি যে ফেইলিউর অফ ডিক্রিজ অফ দ্য ডিজিজ অ্যাক্টিভিটি বাই 50% ফ্রম দ্য বেজ লাইন। যেমন কারো যদি ডাস্টুইনটেট থাকে 6, এটা 3-এর নিচে নামতে হবে। তার কারো যদি সিডাই থাকে 36, এটা 18-এর নিচে নামতে হবে। কারো যদি ভাস থাকে 8, এটা 4-এর নিচে নামতে হবে 3 মাসের মাথায়। তাইলে আমরা বলবো যে আমার প্রাথমিক ফেজটা সফল। এরপরে আমি চালাবো ওষুধটা, একই ওষুধ বদলাবো না। যদি এখানে মানে 50% যদি আমরা অ্যাচিভ না করি, তাহলে কিন্তু আমরা পরের ফেজে চলে যাব। অ্যাচিভ করলে আমরা আরো 2 মাস বা অ্যাটলিস্ট টোটাল 6 মাস, মানে যে হুইচ এভার ইজ লঙ্গার, আমরা অপেক্ষা করব এবং আমরা দেখবো যে আমরা টার্গেটে পৌঁছেছি কিনা। নেক্সট স্লাইড। এইখানে আমি দেখাচ্ছি ওই ইউলারের ফর্মুলা। যদি আমরা সেই টার্গেটে যদি না পৌঁছাই, তাহলে আমাদের ভাগ করতে হবে একজন রোগীর পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টরস আছে কিনা। পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর যদি না থাকে, তাহলে আমরা এই চেঞ্জ করব টু অর অ্যাড একটা সেকেন্ড ডিজিজ মডিফাইং ড্রাগ। মানে যদি দেখি যে মেথোট্রেক্সেটে আংশিক কাজ হয়েছে, তাহলে সেটাও রাখবো, সাথে হয়তো সালফাসালাজিন যোগ করব। আর যদি দেখি যে না, এই 3 মাসে মেথোট্রেক্সেটে কোনোই কাজ হয়নি, তাহলে আমরা মেথোট্রেক্স কমপ্লিটলি বন্ধ করে সালফাসালাজিনে চলে যাব। আর যদি আমরা দেখি যে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টরস আছে, তাহলে আমরা এই যে সিএস ডিমার্ড মোটেই না দিয়ে দ্বিতীয় ফেজেই আমরা একটা জ্যাক ইনহিবিটর অথবা বায়োলজিক ডিমার্ডে চলে যাব। এটাই হচ্ছে মূল কথা। এরপরে স্লাইড। তাহলে সেই পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর গুলো কি? একটা হচ্ছে পারসিস্টেন্টলি মডারেট অর হাই ডিজিজ অ্যাক্টিভিটি ডিসপাইট সিএস ডিমার্ড থেরাপি, মানে যাদের ওই সিএস ডিমার্ড থেরাপি দেওয়া সত্ত্বেও পারসিস্টেন্ট এবং হাই অ্যাক্টিভিটি রয়ে গেছে, হাই অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টিন লেভেল, হাই সোলেন জয়েন্ট কাউন্ট, তারপরে প্রেজেন্স অফ রিউমাটয়েড ফ্যাক্টর অর অ্যান্টি সিসিপি অ্যাট হাই টাইটার্স, এবং প্রেজেন্স অফ আর্লি ইরোশনস অ্যাট এক্স-রে। এগুলি হচ্ছে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর। এগুলি আমরা ব্যবহার করি, আমরা আমাদের প্রেসক্রিপশন এক পাশে লিখে রাখি, মানে পিপিএফ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এই সময়কার চয়েসের সুবিধার জন্য। আমি আপনাদের বাকিদের যারা এগুলি ফলো করবেন না তাদের জন্য বলবো, যদি আপনারা দেখে থাকেন যে একজন রোগীর এই মানে ভিজুয়াল অ্যানালগ স্কেলে 4-এর নিচে চলে এসেছে, তাহলে আপনারা ধরে নেবেন যে সে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর না, এবং তার ক্ষেত্রে আপনারা মেথোট্রেক্সেটের সাথে সালফাসালাজিন যোগ করবেন। কিন্তু যদি 4-এর উপরে থাকে, তখন আপনারা একটা টোফাসেটিনিব, বারিসিটিনিব এগুলি বদলায় এগুলিতে যাওয়ার চিন্তা করবেন। নেক্সট স্লাইড। তাইলে যাদের পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর অ্যাবসেন্ট, তাদের জন্য আমরা কি করব? মনোথেরাপি উইথ অল্টারনেট সিএস ডিমার্ড, যেমন লেফ্লোমেড অথবা সালফাসালাজিন, কম্বিনেশন অফ সিএস ডিমার্ড, যেমন আমি বলবো এই মেথোট্রেক্সেট আমাদের তার সাথে সালফাসালাজিন যোগ করা, লেফ্লোমেড যোগ করা, অথবা মেথোট্রেক্সেট প্লাস সালফাসালাজিন প্লাস হাইড্রোক্সিক্লোরোকুইন, এটাকে অনেক সময় ট্রিপল থেরাপি বলে বলা হয়, এটাতে সুইচ করা। যাদের ভিজুয়াল অ্যানালগ স্কেল 3 থেকে 5-এর মধ্যে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এইটা করাটাই বেশি ভালো হবে, কারণ টোফাসেটিনিব কিন্তু অনেক রিস্কি একটা ওষুধ। নেক্সট স্লাইড। এরপরে স্লাইড। তাহলে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর যদি থাকে, তাহলে আমরা দেব, বা ওই যে আমি বললাম, যদি দেখেন যে ভিজুয়াল অ্যানালগ স্কেলে 5-এর উপরে আছে, তাহলে আমরা জ্যাক ইনহিবিটর দেব। বাংলাদেশের দামের কারণে আমরা এটাকেই সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ব্যবহার করি। এবং যাদের পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর ছিল না বলে আমি একটা কম্বিনেশন দিছিলাম, তাদের সেই কম্বিনেশন যদি কাজ না করে, যেমন মেথোট্রেক্সেট প্লাস সালফাসালাজিন, তাতেও কোনো কাজ হলো না, তখন আমরা তাদেরকেও এই জ্যাক ইনহিবিটরে চলে যাব। এরপরের স্লাইড। তাহলে এখানে আমার 3 নম্বর কোশ্চেন হচ্ছে,
don't switch to combination of B-DMARD or tofacitinib. এগুলো আমরা এই মানে আমরা কম্বিনেশন অর B-DMARD, বায়োলজিক ডিমার্ড অর tofacitinib, এগুলোতে আমরা সুইচ করব না বিফোর এ কমপ্লিটেড ট্রায়াল অফ ম্যাক্সিমাইজড মনোথেরাপি উইথ এ সিএস ডিমার্ড। যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে একটা সিএস ডিমার্ডের ম্যাক্সিমাইজড মনোথেরাপি চেষ্টা না করে আমরা tofacitinib, বায়োলজিক বা কম্বিনেশন অফ সিএস ডিমার্ড এগুলিতে আমরা জাম্প করব না। নেক্সট স্লাইড। এখানে আমি দেখাচ্ছি রেনোয়ার। আপনারা সবাই নাম শুনেছেন। উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি নিজে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ছিলেন এবং জীবনের শেষ কয়েকটা বছর তার এই ছবি আঁকার জন্য প্রচুর কষ্ট করতে হতো, যদিও তার কিছু কিছু চিত্রকর্মেও কিন্তু কষ্টের কিছু প্রতিফলন আছে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে প্রিপারেশন ফর টিএস ডিমার্ড অথবা বি ডিমার্ড, মানে এই যে tofacitinib বা এগুলির জন্য আমরা কিভাবে রোগীকে প্রিপেয়ার করব। একটা হচ্ছে অ্যাসেস অ্যান্ড রিইনফোর্স নলেজ। রোগীর নলেজটাকে আমাদের অ্যাসেস করতে হবে এবং নলেজের গ্যাপ থাকলে সেই নলেজটাকে আমাদের পূরণ করতে হবে। কোথাও কোথাও ভুল ধারণা থাকতে পারে। যেমন আমি রোগীদেরকে ভালো করে বোঝানোর পর 6টা মাস চিকিৎসা দিয়ে যখন ফেল করলাম তখন মানে আবার আমি তখন চিন্তা করব যে tofacitinib দিচ্ছি। তখন মাঝে মধ্যে রোগীকে জিজ্ঞেস করি, আপনি বলেন দেখি, এই যে আপনাকে আমি একদিন দিচ্ছিলাম এই নেপ্রক্সেন, ধরেন নেপ্রিন 500 মিলিগ্রাম 2 বার করে দিচ্ছিলাম, আর আরেকটা দিচ্ছিলাম মেথোট্রেক্সেট, আমি কোনটা কি উদ্দেশ্যে দিচ্ছিলাম? মেথোট্রেক্সেটের উদ্দেশ্য কি ছিল আর এটা আমাদের নেপ্রিনের উদ্দেশ্য কি ছিল? তখন কিন্তু অনেকেই দেখা যায় বলতে পারেন না। ওই যে প্রথম যে বলছিলাম সেগুলো ভুলে গেছেন। আমরাও বলার সময় তাড়াহুড়া করি, কাজে আমার কিন্তু সেই নলেজটাকে আবার রিইনফোর্স করতে হবে। ভ্যাকসিনেশন আপডেট মানে দেখে নেওয়া যে আমাদের তাকে ভ্যাকসিনেশন কমপ্লিট করা হয়েছে কিনা, কিংবা কোনো ভ্যাকসিন, যেমন আমি আগেই বলেছি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর বছর দিতে হয়, ওইটা আবার দেওয়াটা ডিউ হয়ে গেল কিনা, তাহলে আমাদের আবারও দিতে হবে। আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট ইনফেকশন, এটা আগের বারও বলেছি, এখন এটা মাচ মোর ইম্পর্টেন্ট। রিডিউস আদার ইমিউনোসাপ্রেসিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে আমি বলবো আপনাদের মানে যারা রিউমাটোলজিস্ট বা ইন্টার্নিস্ট না, তাদের জন্য সবচেয়ে ভালো হবে যখন এই সেকেন্ড স্ট্র্যাটেজিতে যাবেন, মানে tofacitinib বা baricitinib, তখন আগেরটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই ভালো। মানে মেথোট্রেক্সেটের সাথে কম্বাইন করার কোনো দরকার নাই। তা এখন এটা আরো বেশি ঝুঁকির জন্য যাদের প্রস্তুতি থাকা উচিত তাদের জন্য রিজার্ভ রাখাটাই ভালো। কিন্তু বায়োলজিক যদি দিতে চান তাহলে অবশ্য মেথোট্রেক্সেট 10 মিলিগ্রাম করে রাখতে হয়, 25 না, তখন ডোজ কমে যায়। ইফ ডায়াবেটিক, টাইট কন্ট্রোল, ডায়াবেটিসটা চমৎকার কন্ট্রোলে রাখতে হবে। তা না হলে আপনারা জানেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস ইজ অ্যান ইমিউনোকম্প্রোমাইজড স্টেট। এনকারেজ অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সারসাইজ, ইনঅ্যাক্টিভিটিও কিন্তু একটা ইমিউনোকম্প্রোমাইজিং কন্ডিশন। প্রমোট পার্সোনাল হাইজিন, যেমন দাঁত মাজা, প্রতি মেজর খাওয়ার পরে দাঁত মাজা, এটা কিন্তু অনেকের অভ্যাস নাই বাংলাদেশে, এগুলো করতে হবে। তারপরে আমরা বলতে পারি যেসব জায়গায় আমাদের সহজে ইনফেকশন হয়, যেমন গ্রয়েন ফোল্ড, এগুলো রেগুলার সাবান দিয়ে পরিষ্কার করা, আঙ্গুলের ফাঁকগুলো সাবান দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে মোছা, মানে শুকনাও রাখা, এই পার্সোনাল হাইজিন গুলোকে প্রমোট করতে হবে। চেক লিভার ট্রান্সঅ্যামাইনেজ এন্ড ক্রিয়েটিনিন। নেক্সট স্লাইড। আমরা ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইনফেকশন বলতে কি বুঝাই, এটা এই প্রসঙ্গে একটু ক্লিয়ার করতে হবে। আমরা যখন দেখবো যে একজন রোগীর কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস অথবা টিউবারকুলিন পজিটিভ, কিন্তু অ্যাক্টিভ টিবির কোনো মানে প্রমাণ নাই, এটা পরিষ্কার, এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। অনেকে আমি দেখেছি যে ওই মানে কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস পজিটিভ দেখেই রোগীকে ল্যাটেন্ট টিউবারকুলোসিসের রোগী মনে করে তাকে ওই ট্রু ড্রাগ আইএনএইচ প্লাস রিফাম্পিসিন দিচ্ছেন, মানে এলটিবিআই ট্রিটমেন্টের জন্য। এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। যদি একজন রোগীর যদি অ্যাক্টিভ টিউবারকুলার এপিডিডিমাইটিস থাকে অথবা একটা টিউবারকুলার লিম্ফানিউপ্যাথি, অনেক সময় লিম্ফ নোড আমরা হারিড ইয়েতে পালপেট করি না, অথবা একটা পটস ডিজিজ, আমরা অনেক সময় ভাটিকা ঠিক মতো পালপেটও করি না, রোগীর অনেক সময় কমপ্লেন থাকে না। তা এগুলো না করার কারণে
আমরা কখনো কখনো কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস কিংবা এমটি পজিটিভিটির উপর ভিত্তি করে ওইটাকে ল্যাটেন্ট টিউবারকুলোসিস ইনফেকশন বলে বলি, সেটা কিন্তু বিরাট ভুল। আমার কিন্তু শিওর হতে হবে যে অ্যাক্টিভ টিবি নাই এই পজিটিভ হওয়ার পরেও। এবং ট্রিটমেন্ট হচ্ছে রিফাম্পিসিন প্লাস আইএনএস ফর 90 ডেজ। এবং এটা শুরু করার 4 থেকে 6 সপ্তাহ পর টোফাসিনিব শুরু করা যাবে, মানে এর সাথে সাথে কিন্তু শুরু করা যাবে না। নেক্সট স্লাইড। তাহলে আমি এখন বলছি যে আইডেন্টিফাই এন্ড ট্রিট ইনফেকশনটা কিভাবে করব, খুবই ইম্পর্টেন্ট এটা। হিস্ট্রি, ফিভার, কাফ, আদার ফোকাল সিমটমস কিছু আছে কিনা, এক্সামিনেশন, লিম্ফাডেনোপ্যাথি, স্পাইনাল গিববাস, টেন্ডারনেস, স্পাইনাল টেন্ডারনেস থাকতে পারে, এপিডিডিমাইটিস, অর্গানোমেগালি, ওরাল ক্যাভিটি ভালো করে এক্সামিন করতে হবে, মানে মার্জিনাল জিনজিভাইটিস আছে কিনা, গাম ইনফেকশন, স্কিন ভালো করে পরীক্ষা করতে হবে, প্যারোনিকিয়া, টিনিয়াসিস, নেইলস ভালো করে পরীক্ষা করতে হবে, ইফ নেসেসারি যেমন অনিকোমাইকোসিস থাকতে পারে, ইফ নেসেসারি ডেন্টাল অ্যান্ড ডার্মাটোলজিক্যাল কনসালটেশনও নিতে হবে। এবং ইনভেস্টিগেশনের মধ্যে ইউরিন, আরই, সিবিসি, এক্সরে টেস্ট, টিউবারকুলিন টেস্ট অথবা কোয়ান্টিফেরন টিবিগোল প্লাস, হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড সি সেরোলজি এবং অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। মানে টোফাসিটিনিম বা বারিসিটিনিম দেওয়ার আগে এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু করতে হবে। নেক্সট স্লাইড। তাহলে আমার 4 নম্বর কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট ইনফেকশনস বিফোর স্টার্টিং টিএস ডিমার্ড অ্যান্ড বি ডিমার্ড। এটা অবশ্যই করতে হবে, এটা করলে বিরাট ভুল করা হবে। নেক্সট স্লাইড প্লিজ। অ্যাডভার্স ইফেক্ট অফ জ্যাক ইনহিবিটর, এই টোফাসিনিব বারিসিটিনিব, ইনফেকশন মোর দ্যান 10%, সিরিয়াস ইনফেকশন 2 to 3%, মানে যে ইনফেকশনে হাসপাতালে ভর্তি হতে হয় এটাও কিন্তু 2 to 3% বিশাল সংখ্যা। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন 5%, নেজোফ্যারিঞ্জাইটিস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ভেনাস থ্রম্বোএম্বোলিজম একটা লাইফ থ্রেটনিং সাইড ইফেক্ট, হাইপারটেনশন, হাইডেক, এটা ইউনিল্যাটারাল লিম্ফ সোয়েলিং কিন্তু আমরা অনেক সময় মিস করি। তারপরে ডায়রিয়া, ইনক্রিজ এএলটি, যদিও মোর দেন 3 times আপার লিমিট অফ নর্মাল, মানে যেই লেভেলে গেলে আমার ওষুধটা বন্ধ করতে হবে সেই লেভেলে যায় মাত্র 1%। ইনক্রিজ সেরাম ক্রিয়েটিনিন, এটাও কিন্তু লেস দেন 2%, জাস্ট ডিউ টু টোফাসিটিনিব বারিসিটিনিব হতে পারে। নেক্সট স্লাইড। এখন আমি কতগুলো কশনারি রিমার্ক বলবো যে এই টোফাসিটিনিব বারিসিটিনিব কিন্তু পেইন কিলার না, এটা বাংলাদেশে অনেকেই পেইন কিলার হিসেবে ব্যবহার করছেন। মানে একটা ব্যথা নিয়ে আসলে টোফাসিটিনিব 1 ট্যাবলেট বিডি ফর 7 days এরকম প্রেসক্রিপশন আমি দেখেছি। এমনকি ডিসমেনোরিয়ার ক্ষেত্রেও, দাঁতের ব্যথার ক্ষেত্রেও এইভাবে লিখতে দেখেছি। ইফেক্ট বিল্ড আপ ওভার উইকস, এটা কিন্তু কয়েক সপ্তাহ জুড়ে তার কাজটা ধীরে ধীরে বিল্ড আপ করে, রাতারাতি না। ইফ টলারেটেড এন্ড প্রুফ ইফেক্টিভ, যদি প্রমাণ হয় তাহলে এটা কিন্তু দীর্ঘদিন চালাতে হবে, অনির্দিষ্টকাল। তার মানে আপনারা যদি লেখেন যে টোফাসিনিব 1 ট্যাব বিডি ফর 3 months, রোগী 3 মাস চালিয়ে তারপর বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু তীরে এসে তুড়ি ডুবানো হয়, এটা কখনো করা যাবে না। এবং ওই মেয়াদটা উল্লেখ করবেন না, লিখতে হবে চলবে। নট রিকমেন্ডেড ফর অস্টিওআর্থ্রাইটিস, আমাদের দেশে অনেক অস্টিওআর্থ্রাইটিসের রোগীর প্রেসক্রিপশনে এটা দেখেছি আমি। এবং আপনাদের খেয়াল রাখতে হবে যে টোফাসিনিব ইজ এ স্ট্রং ইমিউনোসাপ্রেসিভ। এ থরো সার্চ ফর ইনফেকশন বিফোর স্টার্টিং ক্লিনিক্যাল এন্ড ফিউ ল্যাবরেটরি টেস্ট এগুলো আমাদের লাগবে। ডোন্ট ইউজ ইট অ্যাজ দ্য ফার্স্ট লাইন ডিজিজ মডিফাইং ড্রাগ ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু পৃথিবীর কোনো বডি রিকমেন্ড করেনি, কাজে এটাকে কখনোই ফার্স্ট লাইন হিসেবে ব্যবহার করবেন না, এটাও প্রচুর ব্যবহার হচ্ছে অনেক। নেক্সট স্লাইড। তাহলে আমাদের ফেজেস অফ ট্রিটমেন্ট কি হবে বাংলাদেশের কনটেক্সটে আমি এইভাবে সাজিয়েছি। ফার্স্ট লাইন হচ্ছে মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, লেফলুনোমাইড, হাইড্রোক্সিক্লোরোকুইন। সেকেন্ড লাইন মানে সেকেন্ড লাইনের কি, এটা ফেজ বলতে পারবো না, কারণ যাদের ডাস্ট 28টা বা ভাসটা প্রথম লাইন চিকিৎসায় 3 মাসের মাথায় অনেক কমে যায়, ভাস 5-এর নিচে, তাদের ক্ষেত্রে আমরা এইটার কম্বিনেশন দেব, কিন্তু এই টোফাসিনিবের লাভ দেব না। কাজে এটাকে আমি ফেজ না বলে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বললেই ভালো। সেকেন্ড লাইন হচ্ছে টোফাসিনিব বারিসিটিনিব, থার্ড লাইন উপাডাসিটিনিব, রিটুক্সিম্যাব, অ্যাডালুমিম্যাব, ইনফিক্সিম্যাব, টসিলিজুমাব, ইটানেরসেব, গোলিমাব, মানে যে সমস্ত বায়োলজিক বাংলাদেশে পাওয়া যায়। আর এইটা যদিও বায়োলজিক না, এটা একটা জ্যাক ইনহিবিটর, কিন্তু এটার দামটা অনেক বেশি হবে। মানে একটা ট্যাবলেট বোধহয় 300 মিলিগ্রাম, 300 টাকা, তার মানে দুটাতে 600 টাকা। এই কারণে আমি আপনাদেরকে বলবো এটা ব্যবহার, মানে আমি বলবো যে মানে রিমাটোলজিস্ট এবং ইন্টার্নিস্ট ছাড়া কেউ ব্যবহার না করাই ভালো হবে এগুলো। কিন্তু কেউ করতে চাইলেও মানে এই উপাডাসিটিনিবকে এই কম দামের যে জ্যাক ইনহিবিটর সেগুলোর ট্রায়াল ফেল করার পরেই দেওয়া ভালো হবে।
উপাটাসিটিনের দামটা অবশ্য বায়োলজিক গুলোর চেয়ে কম, যেমন মাসে হয়তো 9,000 টাকা খরচ হবে, এটা আসলে মানে এই যে এগুলো বাকিগুলোর চেয়ে কিন্তু অনেক কম খরচই হয়। তাইলে আর এরপরে স্লাইড, এখানে আমি দেখাচ্ছি এই সিনেমাটা আবাব ভাইরও দেখা এবং আমার ওসমান ফরিদউদ্দিন ওসমানেরও দেখা। এটার নাম হচ্ছে আন্টি ম্যামে। যদিও এটা আমাদের জন্মের ঠিক ইমিডিয়েট পরের 1957, কিন্তু এটাও ঠিক যে এরপরে আমাদের কেউ কেউ এই সিনেমা আমাদের দেখা হয়ে গেছে। রোজালিন রাসেল হচ্ছেন নায়িকা এবং দেখা যাচ্ছে যে ওনারও কিন্তু আঙ্গুলগুলো বাঁকা বাঁকা, মানে উনিও রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী ছিলেন। নেক্সট স্লাইড। তাহলে এরপর আমি আসবো প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন আমরা কি করব। এর পরেরটা, আমাদের কোনো কোনো পেশেন্টের প্রেগনেন্সির সময় পার্শিয়াল রেমিশন হয়, এটা একটা সুখবর। যদিও তার জন্য আমরা রোগীকে প্রতি বছর বছর বাচ্চা নিতে বলবো না। মানে এখানে আমি আবার সেই আবাব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব সোফিয়া লরেনের একটা বিখ্যাত সিনেমা ইয়েস্টারডে টুডে অ্যান্ড টুমরো, যেখানে সোফিয়া লরেন একটা বেনজির ভুট্টোর মতন প্রতি বছর বছর বাচ্চা নিতেন। তা এখন এইখানে আমাদের সেটা এনকারেজ করার কোনো দরকার নাই। তা এখন এথেট্রিক্সের অ্যান্ড লেফ্টোমাইড হচ্ছে টেরাটোজেনিক, এবং এগুলো কেউ বাচ্চা নিতে চাইলে তার আগে অবশ্যই বন্ধ করতে হবে। মেথোট্রেক্সেট বিফোর 3 মান্থস এবং লেফ্টোমাইড বিফোর 18 মান্থস। আমাদের প্রেগনেন্সির জন্য সেফ ডিসমরফিং ড্রাগ হচ্ছে সালফাসালাজিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন। আর কমন পেইন কিলার যেগুলো, সেগুলো আমরা 6 মাস পর্যন্ত চালাতে পারবো। 6 মাসের পরে এরা ডাক্টাস আর্টেরিওসাসটাকে মানে পেটের ভিতরেই বন্ধ করে দিয়ে পালমোনারি হাইপারটেনশন করে, কারো কারো কোনো কোনো বাচ্চার মৃত্যু হতে পারে। তো কাজে আমরা শেষ 3 মাস কোনো এনএসআইডি ব্যবহার করব না। আর লোডোজ গ্লুকোকর্টিকয়েড সেফার দেন আদার্স, এবং আমরা এটাও দিতে পারি যে 2.5 থেকে 5 মিলিগ্রাম প্রেডনিসোলন আমরা চালাতে পারি ক্ষেত্র বিশেষে। আমরা প্রেগনেন্সির শেষ 3 মাস পুরা 3 মাস জুড়েও চালাতে পারবো। নেক্সট স্লাইড। তাহলে আমরা প্রেগনেন্সিটাকে কিভাবে ট্রিট করব? সালফাসালাজিন ফুল ডোজ, মানে যাদের ওজনটা 50 কেজির উপরে তাদের জন্য ডেইলি 6টা করে, আর কোন একটা এনএসআইডি আপ টু 6 মান্থস। ইন ডায়ার কেসেস আমরা করতে পারি একটা এনএসআইডি আপ টু 6 মান্থস প্লাস সালফাসালাজিন প্লাস হাইড্রক্সিক্লোরোকুইন প্লাস লোডোজ গ্লুকোকর্টিকয়েড গোটা প্রেগনেন্সি জুড়েও চালাতে পারি। এবং মানে ওই যেটা আমি আগেও বলছি যে শেষ 3 মাসে এনএসআইডি কে লোডোজ গ্লুকোকর্টিকয়েড রিপ্লেস করবে। নেক্সট স্লাইড। তাহলে সেফ ড্রাগস ডিউরিং ল্যাকটেশন হচ্ছে সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, এনএসআইডিস এন্ড লোডোজ গ্লুকোকর্টিকয়েড, এগুলো ল্যাকটেশনেও সেফ। নেক্সট স্লাইড। এটা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় একজন নায়ক জেমস কোবার্ন। তিনি শেরেড সিনেমাটা রিলিজ হয়েছিল 1963-তে। এটা একটা অত্যন্ত বিখ্যাত সিনেমা, আমার মনে হয় যে সবার দেখাটাই ভালো হবে। তা এটা সেই জেমস কোবার্ন তার রিউমাটয়েড আর্থ্রাইটিসের এই যে মেটাকার্পোফ্যালিঞ্জিয়াল জয়েন্ট, এবং এখানে পিআইপিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওনার একটা বড় বৈশিষ্ট্য ছিল তিনি খুব ব্যথার মধ্যেও নানান রকম কৌতুক করে সবাইকে আনন্দে মাথায় রাখতেন, এবং তিনি নিজেকে এইভাবে নিজের পেইনটাকে ওই যেটা বললাম প্রেজেন্ট অ্যাক্টিভিটি দিয়ে যে ব্যথা কোপ করার যায়, তিনি তার আরেকজন দৃষ্টান্ত ছিলেন। এবং তিনি তার অংশ হিসাবে বেশিরভাগ সময় কমপ্লিমেন্টারি এবং অল্টারনেট মেডিসিনের একটা কৃতিত্ব জাহির করতেন, যে অমুকের আদার রস খেয়ে তার ব্যথা একটু কমে, এই ধরনের কথাবার্তা প্রায় বলতেন। মানে তখনকার যুগে আসলে ডিসমডিফাইং ড্রাগের চিকিৎসা অত ইমপ্রুভও করেনি, এটাও ঠিক। নেক্সট স্লাইড। এখন আমি বলবো কনক্লুডিং স্লাইড। আমার কয়েকটা কনক্লুডিং স্লাইড আছে, পরের স্লাইডে প্লিজ অনিক। তাহলে আমি বলবো যে আমাদের জিপি এবং ইন্টার্নিস্ট, আসলে আমি একসাথে মিশিয়ে ফেলেছি, যদিও আমি জানি এই দুটো একসাথে মেশানো যায় না, কিন্তু সব ভাগ করে দেখাতে গেলে আসলে লেকচারটা আরো বড় হয়ে যেত। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের জিপি বা ইন্টার্নিস্টের দায়িত্ব হচ্ছে প্রথমত রোগ নির্ণয় করা, চিকিৎসা করা, এবং আমি বলবো যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের চিকিৎসা অবশ্যই মানে আমার মনে হয় যে এটা ব্যাপকভাবে আমাদের ইন্টার্নিস্টরা তো অবশ্যই করবেন, ব্যাপকভাবে জিপিদেরও এই দক্ষতাটা অর্জন করতে হবেই, কারণ যেই সংখ্যা তা আসলে মুষ্টিমেয় রিউমাটোলজিস্ট দিয়ে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। রেফারাল, উপযুক্ত ব্যক্তির কাছে রেফার করাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং ফলো আপ। এমনকি একজন ঝানু রিউমাটোলজিস্ট যখন চিকিৎসা দিয়ে ফেলেছেন এবং রোগীর রোগটা নিয়ন্ত্রণে আছে, তখন যে বারবার ফলো আপ, সেই ফলো আপের জন্য তারা যদি বারবার সেই মুষ্টিমেয় রিউমাটোলজিস্টের কাছে রোগীদের যদি যেতে হয়, তাহলে কিন্তু রিউমাটোলজিস্টদের যে জ্ঞান দক্ষতা
তার উপর একটা প্রচন্ড প্রেশার পড়ে যাবে এবং ভালো কোয়ালিটির কেয়ার তাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমি বলবো যে এই যে ফলো আপের দায়িত্বটাও আমাদের যে বিশাল সংখ্যায় জেনারেল প্র্যাকটিশনার তাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলে পরবর্তী স্লাইড। কখন একজন ফিজিয়াট্রিস্ট মানে একজন ফিজিওথেরাপিস্টের কাছে কখন রেফার করবেন? একটা হচ্ছে যখন কোনো একটা পেরিআর্টিকুলার স্ট্রাকচার এফেক্টেড, যেমন ফ্রোজেন শোল্ডার, ডিকোয়ারভেন্স টেনোফাইনোভাইটিস রিস্টের, অ্যাকিলিস টেন্ডেনাইটিস রক কাটা এবং এপিকন্ডিলাইটিস যদি যেমন টেনিস এলবো, গোলফার্স এলবো, এগুলিতে স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, থার্মোথেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি এগুলির গুরুত্ব আছে। এগুলির জন্য আমাদের ফিজিয়াট্রিস্টের কাছে রেফার করাটা উচিত এবং প্রথম থেকেই। স্ট্রাকচারাল জয়েন্ট ড্যামেজ যদি থাকে যেমন ডিফর্মিটিস, সেকেন্ডারি নি ওয়ে, তখনও আমাদের ফিজিয়াট্রিস্টদের কাছে রেফার করতে হবে এই জয়েন্টগুলোর ফাংশনাল রেস্টোরেশনের জন্য। যদি মাসল ওয়েস্টিং থাকে তাহলে মাসল রিবিল্ড করার কিছু এক্সারসাইজ আছে, বাল্ক ফর্মিং এক্সারসাইজ বলে ওনারা বলেন, সেগুলোর জন্য তাদের কাছে পাঠাতে হবে। অ্যাম্বুলেশন এন্ড ফাংশনাল রিহ্যাবিলিটেশন মানে বস্তুত এই জিনিসটা কিন্তু একজন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ড্রাগ ট্রিটমেন্টের সাথে সাথেই শুরু করতে হয়। কাজেই আপনাদের সবারই যারা যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করবেন প্রত্যেকেই একজন নির্ভরযোগ্য ফিজিয়াট্রিস্টের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, যিনি আপনার যে ওষুধের চিকিৎসা তার মধ্যে ট্রেসপাস করবেন না, যিনি তার এরিয়ার মধ্যে নিজেকে কনফাইন রাখবেন এবং তার এরিয়ার চিকিৎসাটা সর্বোত্তম এভিডেন্স বেস চিকিৎসা দেবেন। এরকম একজনের সাথে আপনাদের যোগাযোগ সম্পর্ক থাকাটা ভালো এবং তাকে এই দায়িত্বটা প্রথম থেকে যদি তিনি এই দায়িত্বটা পালন করেন খুব ভালো হয়। এবং কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশনের জন্য একজন রোগীর সমস্ত রোগটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু রোগীর পুরোপুরি প্রিমরবিড লেভেল অফ কোয়ালিটি অফ লাইফে ফিরেননি, তখনও কিন্তু আমাদের এই ফিজিয়াট্রিস্টদের কোঅপারেশন দরকার হয়। নেক্সট স্লাইড। কখন অর্থোপেডিশিয়ানের কাছে রেফার করবেন? একটা হচ্ছে কারেকশন অফ আনএক্সেপ্টেবল ডিফর্মিটিস। যখন আনএক্সেপ্টেবল ডিফর্মিটি থাকে তখন অ্যাডভান্স সেকেন্ডারি ওয়ে অর অ্যাঙ্কাইলোসিস, যখন আমরা আর্থ্রোপ্লাস্টি, আর্থ্রোডেসিস এগুলি করার চিন্তা করব, এবং রেসিজুয়াল ডিসেবলিং মনোআর্থ্রাইটিস, যেমন সব জায়গার ব্যথা কমে গেছে শুধুমাত্র একটা রাইট এলবোতে সিভিয়ার পেইন এবং ডিফর্মিটি আছে, তখন অনেক সময় সাইনোভেক্টমি করলেই হয়, জয়েন্টের রিপ্লেসমেন্ট বা কিছু লাগে না, এবং এটাও একজন অর্থোপেডিশিয়ান করবেন। নেক্সট স্লাইড প্লিজ। when to refer to a rheumatologist, একজন রিউমাটোলজিস্টের কাছে কখন রেফার করবেন? একটা হচ্ছে আনসার্টেনটি অ্যাবাউট ডায়াগনোসিস, যে এটার কুড দেয়ার বি অ্যানাদার ডায়াগনোসিস, এই সন্দেহ যখন মাথায় থাকবে। পেইন ইজ নট কন্ট্রোল উইথ ম্যাক্সিমাম টলারেটেড কম্বিনেশন অফ পেইন কিলার্স, তখন একজন রিউমাটোলজিস্টের কাছে রেফার করতে হবে। সিভিয়ার এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন লাইক ভাস্কুলাইটিস, সেকেন্ডারি শোগ্রেন সিন্ড্রোম, RA in special situations, CKD, CLD, আর্লি অ্যাগ্রেসিভ ডিজিজ, মানে যারা আমাদের কাছে এসেছেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের রোগ শুরু হওয়ার প্রথম 3 মাসের মধ্যে একটু অ্যাগ্রেসিভলি ট্রিট করলে কিন্তু লং টার্ম আউটকাম অনেক বদলায় যায়, এবং এই রোগীদেরকে সবচেয়ে বেশি ওষুধ মুক্ত রেমিশনে আনাটা সম্ভব হয়। এটাকে আমরা বলি রেমিশন উইদাউট ড্রাগ অথবা ড্রাগ ফ্রি রেমিশন। কিন্তু এই চিকিৎসাগুলো ওগুলো আমি ইচ্ছা করে এখানে বলিনি, আরো অনেক বেশি জটিল হয়ে যেত, কিন্তু আমি বলবো যে এই চিকিৎসাগুলো আসলে রিউমাটোলজিস্টদের হাতে ছাড়াটাই সবচেয়ে ভালো। তারপরে সিএস ডিমার্স আর নট টলারেটেড, যখন একজন রোগী যে মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, লেফ্লোমাইড একের পর একটা চেষ্টা করেছেন, কোনোটাই টলারেট করতে পারছেন না, তখনও অবশ্য আপনারা টোফাসিলিন বারিসিটিনামে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় যে একজন রোগীর পৌনঃপৌনিক হতাশাজনিত অনেক সময় আক্রোশ আসে, তা থেকেও নিজেকে রক্ষা করার দরকার হয়, সেই কারণে আস্থার ব্যাপার আছে, সেই কারণে রেফার করে দেওয়া, মানে এটা অনেকটা আমি বলবো যে লোড ডিশোল্ডারিং করে দেওয়া আর কি। সেই ডিশোল্ডার মানে নলেজ থাকা সত্ত্বেও আমরা কখনো কখনো জানি যে আমি উত্তরটা ভালো করেই জানি, তবুও আমি বললাম যে হ্যাঁ আপনি আমার অমুক একজন কলিগকে দেখান, এটা আমরা কখনো কখনো করি নিজের শোল্ডার বাঁচানোর জন্য। আচ্ছা, ডিজিজ ইজ নট কন্ট্রোলড আফটার সিকোয়েন্সিয়াল ফেজ 1 এন্ড ফেজ 2, এগুলি সত্য যাদের রোগটা নিয়ন্ত্রণে আসেনি তাদের জন্য আমাদের আসলেই আবার সেই মানে রিউমাটোলজিস্টের কাছে রেফার করা ভালো। when you don't feel satisfied with the improvement in function and quality of life, যখন এগুলি নিয়ে যথেষ্ট স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তখন রিউমাটোলজিস্টের কাছে রেফার করাই ভালো হবে। তারপরে স্লাইড। তাহলে আমাদের টেক হোম কি কি হলো? বি শিওর
you are treating with rheumatoid arthritis. এটা number 1. Identify and treat infections, অত্যন্ত important. Educate and vaccinate. Methotrexate is the drug of initial choice. Try to reach 25 milligrams subcutaneous. Quantitate disease activity এবং ড্রাগ রেসপন্স, এগুলিকে কোয়ান্টিটেট করার চেষ্টা করতে হবে। রেমিশন অর এলডিএ, লো ডিজিজ অ্যাক্টিভিটি, আর দ্য টার্গেটস, এগুলি আমাদের টার্গেট। সুইচ টু অ্যানাদার স্ট্র্যাটেজি ইফ দ্য টার্গেট ইজ নট অ্যাচিভড ইন 6 months, আরেকটা স্ট্র্যাটেজিতে সুইচ করতে হবে। এবং হলিস্টিক হতে হবে আমাদের চিকিৎসায়, তার ফিজিক্যাল কনসিকুয়েন্সেস কি হচ্ছে, ফাংশনটা কেমন, কোয়ালিটি অফ লাইফ কেমন, কোমরবিটি যেগুলো আছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, এগুলোর কি পরিস্থিতি এবং রোগীর ইকোনমির কি অবস্থা, এই সমস্ত জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট স্লাইড, অনেক এর পরেরটা, নিচেরটা স্লাইডে আছে স্যার, এই যে এরপরে একটা স্লাইড আছে শুধু। হ্যাঁ জি স্যার, এটা এই যে, হ্যাঁ কতগুলো, হ্যাঁ এটা মানে এটা হচ্ছে আমি আপনাদের, হ্যাঁ ওইটাই ছিল ছবিটা আর কি, ছবি এটাতে আমি আপনাদের দেখাচ্ছি, মানে এটা থ্যাংক ইউ, মানে আপনাদের ধন্যবাদই জানাচ্ছি, কিন্তু সেই ধন্যবাদের ভিতরে একটা মেসেজ আছে যে আমাদের রোগীদেরকে সবসময় এক্সারসাইজ করতে এনকারেজ করতে হবে, ব্যায়ামটাকে আমাদের এনকারেজ করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। ব্যায়াম রেমিশনেও হেল্প রাখে, ব্যায়াম ইমিউনো প্রোটেকশনেও কন্ট্রিবিউট করে। তা অনেক ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপরে আমি দেখছি যে 5টা প্রশ্ন এখানে আছে। স্যার থ্যাংক ইউ স্যার। আসলে আজকে আমি যেটা প্ল্যান করছি স্যার, আপনার প্রেজেন্টেশন আমি কোনো কমেন্ট করব না, কারণ এই প্রেজেন্টেশনে কমেন্ট করার যোগ্যতা আমার নাই, টোটালি নাই স্যার। এখানে স্যার আরো অনেক কোশ্চেন আছে স্যার, কারণ আজকে তো বেশিরভাগ ফেসবুক লাইভে অনেক কোশ্চেন আমার সামনে আমি লিখে রাখছি স্যার, তো এই 5টা দেখে লাভ নাই স্যার। আমি স্যার একটু প্রথমেই আমাদের আজকের সেশনের আমাদের চেয়ারপারসন প্রফেসর এম এ আহবাব স্যারকে স্যার আপনার প্রেজেন্টেশন সম্বন্ধে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কিছু বলবো না স্যার। আহবাব স্যার তো সবচেয়ে শেষে বলবেন। না স্যার, আমরা তো স্যার তো ফর্মালিটি মেইনটেইন করি না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আহবাব স্যার একটু আনমিউট করেন, আহবাব স্যার একটু আনমিউট করেন। হ্যাঁ, Are you hearing me? Are you hearing me? হ্যাঁ পরিষ্কার? ইয়েস স্যার। আমি কমেন্ট করব না, কমপ্লিট করে দেব কমেন্ট? না না স্যার, অনেক কোশ্চেন আছে স্যার, আপনি আপনার কমেন্ট করেন স্যার। Comment on Professor Atik, the authority of rheumatology in the country, and the president of EBLAR. তো উনি rheumatoid arthritis বলার পরে আমি কমেন্ট, I have nothing to comment, আমার কমেন্ট করার ক্ষমতা নাই। তো he has spoken in details the symptomatology, how to label the case, how to diagnose the case, how to treatment the case, when a drug to begin, when another one drug is to be stopped, and when another to be added. So he has spoken very nicely. This has become a tremendous boost to my basic knowledge. For the learners, including myself, I have learned many things from his deliberation. I have nothing to comment over this subject. Thank you very much. আমি আপনার কাছ থেকে একটা কমেন্ট কিন্তু অবশ্যই চাইবো। কোনটা? সেটা হচ্ছে, ধরেন যদিও আমি অনেক সিম্পলিফাই করার চেষ্টা করছি, কিন্তু তবু আপনি বুঝতে পারেন যে এটা অ্যাটলিস্ট 10-12 বছর আগে যারা এমবিবিএস পাশ করেছেন তখনকার ডেভিডসন পড়ে, হ্যাঁ মানে তাদের জন্য কিছু কিছু নতুন কনসেপ্টও এসে গেছে, যেগুলোকে আবার ইনকর্পোরেট না করে আমার কোনো উপায়ও নাই। আপনি আমাকে একটু সাজেস্ট করবেন যে এইটা যারা নন রিমাটোলজিস্ট বা নন ইন্টার্নিস্ট তাদের জন্য কি বেশি কঠিন হয়ে গেল কিনা, এবং আমার কোন কোন ইস্যুগুলোকে বাদ দেওয়া উচিত, এই ব্যাপারে কিন্তু আমি definitely না। তো then let me share my own experience that the speaker brother Atikul nicely pointed out. যেটা I have observed in my career, in my observation, যে কোমরে ব্যথা হইলে কোনো জায়গায় ব্যথা হইলেই, কোনো হাড্ডিতে ব্যথা হইলে গেল orthopedic surgeon গেছে। The orthopedic surgeon in my town in Sylhet, in the division of Thana, I say, it is my experience, 100% of the orthopedic surgeons ওই TC ESR একটা করে আর টেস্ট একটা করে। তো আর টেস্ট সম্বন্ধে আমি কিছু অর্থোপেডিক সার্জন
সিনিয়র সার্জন বাট মাই স্টুডেন্টস, তো তাদেরকে বলছি তারা তুমি আর টেস্ট মেবি পজিটিভ ইন 40%, 30 to 40% cases non-hematological case disease, even in the people of the geriatric age. 70-60 পরে হইলেই তো হয়, 70-60 পরে সবারই কোমরে ব্যথা হয়, নি পেইন হয়, তো গেল যাওয়ার পরে এরা একটা করা শিখছে আরে টেস্ট, এইটা পজিটিভ হইলে দে ইউজ টু এম্বার্ক অন মেথোট্রেক্সাইড। তো আমি আমার শহরে অনেককে বলছি অর্থোপেডিক সার্জনকে তোমরা এটা করিও না। আমার মনে হয় ইউ হ্যাভ টু পে টাইম, ডুইং দি অ্যাটেনশন প্রফেসর আতিক, ওই যে মানুষ মেল প্র্যাকটিসে তো বেশি হচ্ছে বাই দি কোয়ালিফাইড অর্থোপেডিক সার্জন, তাদের সাথে মিলে জয়েন্ট দিয়ে তাদের সাথে বসে তাদের কাছে যতটা পেশেন্ট আছে অস্টিওআর্থ্রোসিসের, আমার মনে হয়, যদিও আমার কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা নাই, অ্যানালাইসিস নাই, আমার মনে হয় অস্টিওআর্থ্রোসিসের 70% কে ওরা মেথোট্রেক্সাইড, আর কিছু অর্থোপেডিক সার্জন পজ হয়ে গেছেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলেন, স্যার বলেন। আমি আছি কিছু অর্থোপেডিক সার্জন ইভেন দি সিনিয়র, এরা দেখছি, যেটা আমি আমার জীবনে আমি একা এখনো ইউজ করি নাই, টপাসিনিটি ওই যে গুলো এরা করে। আমার মনে হয় সেই দিক থেকে প্রফেসর আতিক অ্যাজ রিমাটোলজি অথরিটি অফ দি রিমাটোলজি ইন দি কান্ট্রি অনেক দায়িত্ব আছে এদেরকে সেন্সিটাইজ করার, যে তোমরা এইভাবে তোমরা ইয়ে করিও না। অনেক ধন্যবাদ স্যার। কাইন্ডলি আমি একটু কথা বলবো স্যার। আতিক স্যার আমাকে একটু কাইন্ডলি একটু হোস্ট দিবেন, দিলীপ স্যারকে নিয়ে আসবো প্যানেলে স্যার। আচ্ছা, অবশ্যই। স্যার আমি কোশ্চেন শুরু করে দিই স্যার। হ্যাঁ, অবশ্যই। স্যার খুব সুন্দর একটা নাম স্যার, যে কোশ্চেন নীল লোহিত, অরিজিনাল নামটা জানি না স্যার, ছদ্মনাম হয়তো। বেশ কয়েকটা কোশ্চেন আছে স্যার, মানে ব্লু ব্লাড। হ্যাঁ ব্লু ব্লাড স্যার, ব্লু ব্লাড কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, আপনি কয়েকটা আনসার দিয়ে দিয়েছেন। তার একটা কোশ্চেন হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। জি স্যার, প্রথম কোশ্চেন হচ্ছে স্যার রিউমেটয়েড আর্থ্রাইটিস উইথ হার্ট ফেলিওরের চিকিৎসা কিভাবে করব। আরেকটা কোশ্চেন আছে স্যার, কখন সার্জনের কাছে রেফার করব। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস উইথ হার্ট ফেলিওর যদি হয়, তাহলে আমাদের ওষুধে আমি আগেই বলেছি যে মেথোট্রেক্সাইড হচ্ছে একটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, এবং সেই ক্ষেত্রে আমাদের ডিজিজ মডিফাইং ড্রাগ হিসাবে আমাদের সালফাসালাজিন ব্যবহার করতে হয়। আমরা এটাও জানি যে এনএসআইডিতে আসলে এনএসআইডির ইয়েতে হার্ট ফেলিওর কতগুলো সমস্যা আছে। একটা হচ্ছে তার তো সোডিয়াম লোডটা বেশি হয় এবং হার্ট ফেলিওরটাকে অ্যাগ্রিভেট করতে পারে। আর এছাড়াও হার্ট ফেলিওরটাকে আমরা বলি যে একটা ভলিউম কন্ট্রাক্টেড স্টেট। তার মানে আমাদের যেই মানে আমাদের ফ্লুইড ভলিউম অফ দ্য বডি, এইটা হার্ট ফেলিওরে মানে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ সেটা কমে যায়। এটাকে বলা হয় ভলিউম কন্ট্রাক্টেড স্টেট বা ভিডি। তার মানে যে কোনো ওষুধ দিলেই তার কনসেন্ট্রেশনটা জাম দিয়ে বেড়ে যায় এবং তার জন্য ওষুধের সাইড এফেক্টের ঝুঁকি বাড়ে। সেই কারণে রিউমেটয়েড আর্থ্রাইটিস উইথ হার্ট ফেলিওর যদি হয়, তাদের জন্য আমাদের সালফাসালাজিন, তারপরে প্যারাসিটামল, হাইড্রক্সিক্লোরোকুইন, তারপরে আমাদের লো ডোজ স্টেরয়েড ইজ সামটাইমস বেটার দেন আদার, এগুলো দিয়ে আমাদের চিকিৎসা করতে পারলে সবচেয়ে ভালো হয়। এবং বুঝতে হবে যে এর পাশাপাশি আমাদের হার্ট ফেলিওরটাকেও ভালো কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে। একজন আমাদের কার্ডিওলজিস্টের সাহায্য নিয়ে হার্ট ফেলিওরটাকেও যত দ্রুত সম্ভব একটা কম্পেনসেটেড স্টেটে আনা যায় তারও চেষ্টা করতে হবে। তখন যদি আমরা দেখি যে সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন এগুলি দিয়ে যথেষ্ট কাজ হয়নি, তখন আমরা ভিন্ন ওষুধগুলোর চিন্তা করতে পারবো। আর আরেকটা প্রশ্ন ছিল কি জানি, দুই নম্বর সার্জনদের কাছে কখন স্যার, সার্জনদের কাছে কখন রেফার করব স্যার? মানে এমনি জেনারেল সার্জনদের কাছে আসলে রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য when to refer a surgeon। হ্যাঁ, বুঝতে পারছি। একজন রিউমেটয়েড আর্থ্রাইটিসের রোগীর সার্জারি প্রয়োজন কিনা স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। আমি রিউমেটয়েড আর্থ্রাইটিসের রোগীদের রিউমেটয়েড আর্থ্রাইটিসের কমপ্লিকেশনের জন্য আসলে জেনারেল সার্জনের কাছে পাঠানোর দরকার হয় না। কিন্তু যদি সেই রোগী অন্য কোনো সার্জিক্যাল ইলনেস ডেভেলপ করে, যেমন সেই রোগীর তো ঘটনাচক্রে মানে কোলেসিস্টাইটিস হতে পারে, কোলেসিস্টেক্টমি লাগতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, সেই রোগীর একটা হয়তো মানে এই সিএ ব্রেস্ট হতে পারে, সেই ধরনের একজন রিউমেটয়েড আর্থ্রাইটিসের রোগী যখন
ভিন্ন কোনো রোগ ডেভেলপ করবেন যার জন্য অপারেশন ইজ দ্য মোড অফ ট্রিটমেন্ট, তখন সার্জনের কাছে রেফার করতে হবে। স্যার নেক্সট কোশ্চেন স্যার, নেপাল থেকে একজন অর্থোপেডিশিয়ান একটা কোশ্চেন করছেন স্যার, ডক্টর প্রবীণ থাপা। তার কোশ্চেন ছিল স্যার, ডু ইউ প্রেফার টু ইউজ কম্বিনেশন ডিএমআরডিস অর অনলি স্টার্ট উইথ সিঙ্গেল ড্রাগস ইন কম্বিনেশন উইথ এনএসআইডস? আপনি স্যার মানে সিঙ্গেল ড্রাগের কথাই বলছেন স্যার। Okay, thank you very much, Dr. Thapa. Actually, I could recollect him. You know, actually, in fact, we always prefer, you know, as the first phase of treatment, monotherapy. As I have emphasized repeatedly that we have to reach maximized monotherapy. That means, you know, one single, CS demand, I mean, methotrexate or sulfasalazine or leflunomide to the maximum recommended dose. For example, for methotrexate, 25 milligrams subcutaneous, and then we have to wait for 2 months after reaching that dose, and a total period of 6 months after treatment, initiation of treatment with that particular drug. And only if that fails, then we may consider combination. We should not start with combination from the beginning. স্যার ডক্টর মুরাদ মোহাম্মদ স্যার একসাথে 6টা কোশ্চেন পাঠাইছে স্যার, এটা দিয়ে প্রোগ্রাম শেষ করা যাবে। আমি স্যার দুই একটা করি স্যার। আচ্ছা স্যার ফার্স্ট কোশ্চেন স্যার, as we our perception previously major diagnostic criteria duration is greater than 6 weeks, newer Euler it is possible to diagnose rheumatoid arthritis without duration of 6 weeks of symptom. ফার্স্ট কোশ্চেন। আর একটা কোশ্চেন স্যার এরকম যে ওরাল মেথোট্রেক্সেট কি সাবকিউটেনিয়াস মেথোট্রেক্সেটের এফিকাসি বেশি কিনা? সেকেন্ড কোশ্চেন স্যার। এই দুইটাই স্যার আনসার দেন স্যার, তারপরে বাকিগুলো করি। আচ্ছা, তাহলে এক নাম্বার হচ্ছে 6 উইকস। আসলে হ্যাঁ, এটা দেখা গেছে আগেকার দিনে আগেকার যে ক্রাইটেরিয়াটা ছিল সেই ক্রাইটেরিয়া অনুসারে আসলে 6 সপ্তাহ ছিল একটা অপরিহার্য শর্ত। মানে 6 সপ্তাহ পার না হলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতাম না, এন্ট্রি ক্রাইটেরিয়া ছিল সেটা। কিন্তু এটাকে বদলানোর মূল কারণ হচ্ছে দেখা গেছে যে যদি আমি এফেক্টিভ ভালো আউটকাম যদি চাই, যেমন আমি চাচ্ছি ভালো আউটকাম মানে একজন রোগীর ফুল রিমিশন হয়ে গেছে উইথ মেথোট্রেক্সেট, অথবা বায়োলজিক্স দিলাম, আলটিমেটলি একটা ফিজিবিলিটি অফ টেপারিং এন্ড উইথড্রল অফ বায়োলজিক, আমি ওই ডিটেলস আর যাইনি। এগুলো যদি আমরা চাই তাহলে কিন্তু ভালো হয় একজন রোগীর যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়। বলা হয় যে একজন রোগীর রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর চিকিৎসার সবচেয়ে ভালো আউটকাম হবে যদি রোগ শুরু হওয়ার 2 সপ্তাহের মধ্যে যদি আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ শুরু করতে পারি, পার্টিকুলারলি মেথোট্রেক্সেট। তাই যদি হয় তাহলে কিন্তু ওই 6 সপ্তাহের বাধাটা রাখলে কিন্তু চিকিৎসাটা অনেক ব্যাহত হয়ে যায়। এই জন্য এখন এটাকে আর অপরিহার্য রাখা হয়নি। কিন্তু যদি 6 সপ্তাহ বেশি হয়ে যায় তাহলে তার জন্য এক স্কোর আছে, যেটা 6 সপ্তাহ কম হলে সেই স্কোরটা থাকবে না। তার মানে কেউ যদি বাকি 3টা ডোমেইনে 5 স্কোর জোগাড় করেন এবং 6 সপ্তাহ পার হয়ে যান, তাহলে সেই তার বদলতে তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী হবেন। আর যদি 5 না হন তাহলে তার হচ্ছে না সেটা আর কি। হ্যাঁ, এই কারণে কিন্তু ওই যে আগেকার অপরিহার্যতা বাতিল করা হয়েছে। আর মেথোট্রেক্সেটের ব্যাপারে বলা হয় যে মেথোট্রেক্সেটের এই যে অ্যাবজর্পশন, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, এটা আমার মনে হয় আপনারা সবাই 3rd ইয়ারে পড়েছিলেন যে একটা 0 অর্ডার কাইনেটিক্স আর 1st অর্ডার কাইনেটিক্স বলে বলা হয়। 0 অর্ডার মানে আমি যত বেশি দেব ততই বেশি অ্যাবজর্পশন হবে, আর 1st অর্ডার মানে হচ্ছে তার একটা প্লেটো থাকবে, একটা পর্যায়ে যে আর ফার্দার ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হচ্ছে না। তা মেথোট্রেক্সেটের এটা মানে এটা মেথোট্রেক্সেট ট্রান্সপোর্ট পাম্পের জন্য এই সমস্যাটা হয়। এটা হচ্ছে 1st অর্ডার কাইনেটিক্স ফলো করে। তার মানে একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের পরে অ্যাবজর্ব ফ্র্যাকশন অফ মেথোট্রেক্সেটটা কমে যায়, এবং দেখা গেছে যে 15 মিলিগ্রামের উপরে গেলেই কিন্তু এটা কমা শুরু হয়। এবং যতই বেশি যাব, যেমন 15 মিলিগ্রামে একজন রোগীর বলা হয় যে 97% অ্যাবজর্পশন হবে, আপ টু মানে 14 মিলিগ্রাম কিন্তু 10% অ্যাবজর্পশন হয়। আর সেইখানে আমি যখন 30 মিলিগ্রামে যাব তখন অনলি 70% ইজ অ্যাবজর্বড ইন জেনারেল। সেই কারণে এটা অবশ্যই পরিষ্কার নিশ্চিত যে সাবকিউটেনিয়াস ইজ মোর এফেক্টিভ, এতে কোনো সন্দেহ নাই। আর তার পাশাপাশি আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাও দেখা গেছে যে নট অনলি মোর এফেক্টিভ, কিছু কিছু সাইড ইফেক্ট, পার্টিকুলারলি যেগুলিকে আমরা বলি জিআই সাইড ইফেক্ট, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ডায়রিয়া, এগুলো কিন্তু সাবকিউটেনিয়াস ইনজেকশনে কম, ওরালি বেশি। স্যার আমি মুরাদ মাহমুদের নেক্সট কোশ্চেনটা আমি সাথে একটা সাপ্লিমেন্ট করবো স্যার। ডোজ অফ সালফাসালাজিন স্টার্টিং এন্ড মেইনটেইনিং রেজিমেন, এবং সালফাসালাজিন কমপ্লিট ডোজে যাওয়ার পরে সাথে কি আমি এমটিএক্স অ্যাড করতে পারবো বা অন্য কোনো ডিএমআরডি অ্যাড করবো কিনা স্যার?
থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি বলবো যে এটার জন্য প্রিন্সিপালটা একই। আসলে সালফাসালাজিন যখন আমরা দিই তখন আমরা 1 সপ্তাহ করে করে বাড়াই, একটা করে 7 দিন, একটা করে 2 বার 7 দিন, একটা করে 3 বার 7 দিন, তারপরে দিনে 4টা। এটা কেউ কেউ একটা করে দিনে 4 বারও দেন। এটার কিছু অ্যাডভান্টেজও আছে, কিন্তু রোগীদের কমপ্লায়েন্স অনেক কমে যায়, সেজন্য কেউ কেউ 2টা করে 2 বারও দেন। তো এখন এইটাতে যাওয়ার পর আমরা একটু দম নেবো, একটু অপেক্ষা করে দেখবো। এটা কিন্তু আমরা প্রথমেই লিখে ফেলবো। তারপরে এইটাতে যাওয়ার পর আসলে আমাদের একটু 8 সপ্তাহ দেখার প্রয়োজন আছে। কেমন? হ্যাঁ, 8 সপ্তাহ দেখার প্রয়োজন। যদি 8 সপ্তাহে যদি আমরা দেখি যে হ্যাঁ কাজ হচ্ছে, যেমন ওই যে বললাম আমাদের ডিজিজ অ্যাক্টিভিটি মেজার গুলো বাই 50% কমে গেছে, কিন্তু টার্গেট অ্যাচিভ করিনি, তখন আমরা ফার্দার ডোজ বাড়াবো। মানে আমরা তখন 5টা এবং আলটিমেটলি 6টা করে করব, এবং সেই 6টাতে যাওয়ার পরে আমরা আবার 8 সপ্তাহ অপেক্ষা করব। সেই 8 সপ্তাহ অপেক্ষা করার পর মানে ফুল ডোজে যাওয়ার আরো 8 সপ্তাহ পর যদি আমরা দেখি যে হ্যাঁ 4-এর জায়গায় 6 করে আরো একটু বেনিফিটও হয়েছে, কিন্তু আমরা এখনো টার্গেটে পৌঁছাইনি, তখনই আমরা কম্বিনেশন ব্যবহার করব। মানে আমি একটা কথা আবারও, যে কথাটা আমি আগেও বলছি, যে প্রথম চিকিৎসা হিসাবে আমরা কখনোই কম্বিনেশন ব্যবহার করব না। প্রথম চিকিৎসা অবশ্যই হবে মনোথেরাপি, সেটা মেথোট্রেক্সিটি হোক, সেটা সালফাসালাজিনি হোক। থ্যাংক ইউ স্যার। তারপর ও স্যার একটু কোশ্চেন শেষ করে নিই স্যার। মাইসুম সোবহানের কোশ্চেন আছে স্যার। স্যার ভ্যাকসিনের রোল কি রিউমেটয়েড আর্থ্রাইটিসে? আপনি যে স্যার ভ্যাকসিন দিতে বলছেন, রোলটা কি স্যার? আসলে ভ্যাকসিনের রোলটা হচ্ছে এইখানে, এমনি আজকাল কিন্তু ভ্যাকসিনের অ্যাডাল্ট ভ্যাকসিনেশন একটা কনসেপ্ট আছে। এইটা যদি আপনারা সিডিসি ওয়েবসাইটে বা এটা গুগলে দিলেই মানে অ্যাডাল্ট মানে গাইডলাইন্স ফর অ্যাডাল্ট ভ্যাকসিনেশন বাই সিডিসি বা সিডিসি গাইডেন্স এভাবে দিলেই চলে আসবে। এবং তার মধ্যে কিন্তু ইয়ে ছাড়া মানে আমাদের প্রেভনারটা আসে না, কিন্তু বাকিগুলো আসে। হ্যাঁ, আমাদের এগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই মানে আমাদের প্রথমত আমরা জানি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইটসেলফ কিন্তু পার্টলি একটা ইমিউনোকম্প্রোমাইজিং কন্ডিশন, এবং কিছু কিছু ইনফেকশনের হার রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের বেশি। এমনকি যদি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিয়ে ট্রিট করা নাও হয় তবুও বেশি থাকে। আগেকার দিনেও কিন্তু দেখা যেত যখন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ছিল না, তখনও রিউমাটয়েড আর্থ্রাইটিসের বেশিরভাগ রোগীরই কিন্তু মৃত্যুর পথ ছিল নিউমোনিয়া। কাজে এটা হচ্ছে এই নিউমোনিয়াকে প্রতিরোধ করা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। তারপরে আমরা এটাও জানি যে লিভারের যে রোগীদের সিরোসিস হয়, এখানে আমাদের কোপ্যাথোজেনেসিস বলে একটা কথা বলা হয়, যে কারো হেপাটাইটিস বি আছে, তার সাথে এনএসিআইডি বা মেথোট্রেক্সেট খাচ্ছে, তার কিন্তু সিরোসিসের ঝুঁকিটা বেশি। কাজেই অ্যাটলিস্ট একটা ফ্যাক্টরকে আমরা এলিমিনেট করে রাখতে পারি বাই গিভিং হেপাটাইটিস বি ভ্যাকসিন। তা এইভাবে করে করে আমরা ভ্যাকসিন দিয়ে আমরা প্রথমত রোগীর সেই ইনফেকশনটার ঝুঁকি বা সেই ইনফেকশনের জটিলতার ঝুঁকিগুলোকে এড়াচ্ছি। আর তারপরে তো একটা বড় কথা আছেই যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি এরাও কিন্তু পার্টলি ইমিউনোকম্প্রোমাইজিং ড্রাগস, ইমিউনোসাপ্রেসিভ। কাজে আমাদের সেই ইনফেকশন থেকে রক্ষা করার জন্য আমাদের আসলেই মাল্টিপল ভ্যাকসিন দিয়ে দেওয়ার, আমি ভ্যাকসিন সংক্রান্ত সবকিছু আসলে দেখাইনি, আরো কিছু ভ্যাকসিনও দেওয়ার রিকমেন্ড। যেমন বলা হয় যে আমাদের মানে মোটামুটি 14 থেকে 26 বছর বয়সের সব মেয়েকেই আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দেওয়া দরকার, 50-এর উপরে সব পুরুষকে হারপেস জোস্টার ভ্যাকসিন দেওয়া দরকার। এই ধরনের কতগুলো কথাবার্তা আছে, আমি ডিটেলসে যাইনি। কিন্তু এই সমস্ত কারণে ভ্যাকসিনেশন হ্যাজ গট এ ভেরি ইম্পর্টেন্ট রোল in managing in a holistic care of treatment of rheumatoid arthritis, knowing fully well that these vaccines have nothing to do with the basic process of rheumatoid arthritis itself. তার সাথে কিছু করার নাই, এটা পরিষ্কার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার আজকে আমাদের বিডি ফিজিশিয়ানের 6000 মেম্বার পূর্ণ হইল স্যার, এবং কংগ্রেচুলেশনস স্যার। মেইন কংগ্রেচুলেশন স্যার আপনার প্রাপ্য, কারণ আপনি না থাকলে এবং আপনার সহচর্য না পেলে বিডি ফিজিশিয়ান আজকে এই পর্যন্ত আসতে পারতো না স্যার। ইউ আর দ্য মেইন ম্যান, এবং যার জন্য স্যার আজকে এটা একটু বেশি স্যার আপনার কারণেই স্যার আমার সাথে সব স্যারদের রিলেশন হয়েছে, যে কারণে আমরা প্ল্যাটফর্মটা রেডি করতে পারতেছি, স্যাররা আসতেছেন, এবং ক্রেডিট গোস টু ইউ স্যার। এবং স্যার আমাদের অনেক ধন্যবাদ, তুমি আমার এই মাইনর ক্রেডিট গুলোকে যে একটা বড় করে দেখতেছো সেই জন্য বিরাট ধন্যবাদ। হ্যাঁ, দেখলে লাভ আছে তো স্যার, লেকচার তো পাচ্ছি স্যার, এটাও তো লাভ আছে স্যার। এবং আমাদের এই 6000 মেম্বারের মাঝে সবচেয়ে সিনসিয়ার লিসেনারদের মধ্যে একজন হচ্ছেন স্যার আপনার বন্ধু,
মোটামুটি সব সেশন অ্যাটেন্ড করেন, এবং উনি স্যার আজকে কোশ্চেন করতে হাজির হয়েছেন স্যার ডাক্তার ওসমান ফরিদ। ওসমান ফরিদ আমার জন্য একটা মধু। আমি চাটগাঁয়ে গেলে খোঁজ করি যে কোথায় ওসমান ফরিদ, আর ঠিক তেমনি আমিও ওর জন্য আরেকটা মধু, এই আর কি। এখন তো ঢাকায় থাকা হয়। হ্যাঁ। আমার কোয়েশ্চেন তেমন কিছু না, আসলে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া বোধহয় এটাতে পিছনে রেসপন্সিবল থাকে। সেই জন্য কি কি ব্যাকটেরিয়া এবং এর পিছনে রেসপন্সিবল যদি জানা থাকে, আর কোন প্রোবায়োটিক যে ইউজ করা যায় কিনা এর জন্য, আর মেনলি ওই যে ফুড সাপ্লিমেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের জন্য ফুড সাপ্লিমেন্ট কোনগুলো খেলে গুড ফুডস আর গুড ভিটামিনস, এই প্রশ্নটা ছিল। অনেক ধন্যবাদ স্যার। আমি একটু সাপ্লিমেন্ট করি স্যার, আমি একটু সাপ্লিমেন্ট করি। ডেভিডসন একটা লাইন আছে স্যার, মানে এনভায়রনমেন্টাল স্টিমুলাসে লেখছে যে ইনফেকশনস ট্রিগার্স অটো ইমিউনিটি। আমার মনে হয় ওসমান স্যার এই কথাটাই স্যার এখানে আনছে, যে ইনফেকশনস ট্রিগার্স অটো ইমিউনিটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে জিনিসটা। আমার মনে হয় যে ওসমান বোধহয় আরেকটু ব্যাপক করতে বলছে, আমি সেটাতে একটু পরে আসতেছি। হ্যাঁ, মানে আসলে প্রথম কথা হচ্ছে যে ইনফেকশন যে কোনো অটো ইমিউনিটিকে ট্রিগার করতে পারে এবং অনেক করতে পারে, কিন্তু সেগুলি হাইলি নন স্পেসিফিক। মানে সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে অমুক ব্যাকটেরিয়ার জন্য অমুক অটোইমিউন ডিজিজ, সেই কথাটা আমরা বলতে পারবো না। কিন্তু ইন জেনারেল ইনফেকশন ইজ এ নন স্পেসিফিক প্রমোটার অফ ব্রেকডাউন অফ ইমিউন টলারেন্স। ইমিউন টলারেন্সটাকে ব্রেক করার জন্য ইনফেকশন একটা নন ফ্যাক্টর। তার কিছু জটিল মেকানিজম আছে, তার কিছু ইন্ট্রাথাইমিক মেকানিজম, তার কিছু পোস্টথাইমিক মেকানিজম, ওগুলিতে আমি আর যাচ্ছি না। এবং এটার মধ্যে কিন্তু একটা লেপ্রোসি একটা, মানে আমি বলবো কমন একটা এজেন্ট, মানে লেপ্রাব্যাসিলাস, যেটা আসলে আমাদের অটোইমিউনিটিকে প্রমোট করতে পারে। এছাড়াও এপস্টেইন বার ভাইরাস, আরো কিছু আছে। কিন্তু আমি বলবো যে ওসমান যেটা বলতে যাচ্ছে সেটা ভিন্ন। সেটা হচ্ছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। বলা হয় যে আমাদের পার্টিকুলারলি 3টা জায়গার মাইক্রো অর্গানিজমস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গাট, তারপরে নাম্বার 2 হচ্ছে মুখ, মাউথের, দাঁতের, আর 3 নাম্বার হচ্ছে আমাদের ব্রঙ্কিয়ালের কথাও কিছুটা বলা হয়। হ্যাঁ, মানে আসলে ব্রঙ্কিয়ালটা একটু পরে ভিন্নভাবে আসে। তা এখন গাটের জন্য এন্টেরোব্যাকটেরিয়াসির কথা বলা হয়, মুখের জন্য প্রোপিওনিও ব্যাকটেরিয়াম একনি, তা আরো আরো আছে সাম জিনজিভালিস, আমি এটা এক্সাক্ট নামটা ভুলে গেছি পুরোপুরি। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু ইনফেকশন, এই ইনফেকশন গুলো আমাদের অ্যালভিওলার এপিথেলিয়াম সেলের ওখানে, মানে সেল সারফেসের প্রোটিনকে করে, কি বলে এটাকে, হচ্ছে সিট্রুলিনেট করে। এবং সেই সিট্রুলিনেট করে বলেই ওই প্রোটিনগুলো, আমাদের হোস্ট প্রোটিন, সেলফ প্রোটিন কে আমাদের ইমিউন সিস্টেম নন সেলফ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করে, এবং তার থেকে রোগটা হয়। আসলে এহসান তো মান্না, তুমি আমার দোস্ত ওসমানকে পুরোপুরি চেনো না আর কি এখনো। হ্যাঁ, ওগুলিকে মাথায় রেখেই বলছে। হ্যাঁ, এবং গাট মাইক্রোবায়োম ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। মানে ইদানিং কিন্তু প্রচুর আর্টিকেলস আছে অন গাট মাইক্রোবায়োম ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইন দ্য প্যাথোজেনেসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলোর উপর প্রচুর আর্টিকেল আছে। এই ব্যাপারে রিসার্চে দ্রুত অ্যাডভান্সেস হচ্ছে, এবং তারই একটা কনসিকুয়েন্স হিসাবে ওই যে প্রোবায়োটিক দিয়ে চিকিৎসারও কিছু ট্রায়াল আছে। কিন্তু লার্জলি যদি দেখা যায় যে সেই ট্রায়ালগুলোর প্রথম কথা হচ্ছে এফিকেসিটা খুব বেশি পাওয়া যায়নি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, মানে এফিকেসিটা সেইখানেই বেশি পাওয়া গেছে যেখানে এটা ইন্ডাস্ট্রি স্পন্সর্ড, মানে যেই কোম্পানিটা প্রোবায়োটিকটা তৈরি করে তাদের স্পন্সর ট্রায়ালে দেখা গেছে যে রেজাল্টটা বেটার। এবং এগুলো প্রোডাকশনের মেথোডোলজি ভিন্ন ভিন্ন, এক এক কোম্পানির আরেক রকম, ডোজেরও ভিন্নতা। তার জন্য এগুলি নিয়ে যে একটা মেটা অ্যানালাইসিস করবে একটা গ্রুপ বসে, মেটা অ্যানালাইসিস করার জন্য কিন্তু রিসার্চ মেথোডোলজি, ডিজাইন, তারপরে রিসার্চ ম্যাটেরিয়াল সবকিছুরই একটা হোমোজেনিটি দরকার। আমি যদি একটা লার্জ পপুলেশন নিয়ে করতে চাই, তা আমি বলতে পারি যে সেই ধরনের ভলিউম অফ হোমোজেনাস ডাটা এখন পর্যন্ত আসেনি, এবং এগুলি কোনোটাকেই এখন পর্যন্ত রিকমেন্ড করা হচ্ছে না। কিন্তু মানে আশা করা যায় যে ভবিষ্যতে আমাদের গাট মাইক্রোবায়োমকে মডিফাই করবে এই ধরনের ট্রিটমেন্ট,
এই ট্রিটমেন্টগুলো ইকোলজিক্যাল ট্রিটমেন্টও হতে পারে, প্রোবায়োটিক দিয়েও হতে পারে। এগুলো ভবিষ্যতে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিছুটা কার্যকর বলে হয়তো প্রমাণিত হবে, আসবে আর কি। স্যার নেক্সট কোশ্চেন স্যার, অনেক কোশ্চেন স্যার, সব নিতে পারবো না। নেক্সট কোশ্চেন স্যার খুব মানে প্রাসঙ্গিক কোশ্চেন আমার জন্য, কিন্তু 5:30টার মধ্যে শেষ করাটা ভালো হবে। আমার 6টা একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল মিটিং জি আছে। স্যার, জি স্যার। হ্যাঁ, স্যার ওকে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামও করবো স্যার। স্যার নেক্সট কোশ্চেন স্যার খুব প্রাসঙ্গিক কোশ্চেন স্যার, ডক্টর শাইমা আক্তার স্যার, rheumatoid arthritis patient COVID positive with lung involvement, can he continue DMRD like methotrexate? ওকে, থ্যাংক ইউ ডক্টর সাইমা, খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের এখন পর্যন্ত রিকমেন্ডেশন হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা তাদের যে কোনো ডিজিজ মডিফাইং চালাবে ডিউরিং দিস করোনা প্যান্ডেমিক। মানে প্যান্ডেমিকের কারণে আমাদের কোনো ওষুধ বন্ধ রাখার দরকার নাই, এবং প্রেডনিসোলিন যারা পাচ্ছেন তারা অ্যাব্রাপ্টলি প্রেডনিসোলিন বন্ধ করবেন না, এই কথাটা আছে। কিন্তু as soon as someone is diagnosed to have COVID-19 অথবা তার টেস্ট পজিটিভ, সাথে সাথে আমাদের এই সালফাসালাজিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া বাকি সবই বন্ধ করতে হবে। টসিলিজুমাব নিয়ে একটু বিতর্ক আছে, কেউ কেউ বলেন যে টসিলিজুমাবটা চালানো যায়, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে বডিগুলো যেমন অ্যাপলার, আইএলআর, ইউলার, এসিআর সবাই রিকমেন্ডেশন হচ্ছে আমাদের ইনফেকশন যখন একজনের প্রমাণ হয়ে গেল তখন আমাদের সালফাসালাজিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া সব বন্ধ করতে হবে। বেশিরভাগ রোগী তো আপনা আপনি ভালো হয়ে যায়, আবার 2 সপ্তাহ পরে আমরা আবার এগুলো শুরু করব। যদি কারো কমপ্লিকেশন হয় তাহলে সেই ক্ষেত্রে শুরু করাটা আরো ডিলেড হয়ে যাবে, এই আর কি। হ্যাঁ স্যার আর 2-3টা কোশ্চেন নেই স্যার। স্যার সিকেডি এবং সিএলডি পেশেন্টের ক্ষেত্রে ডিএমআরডি এর চুজিংটা কিভাবে হবে? এটা দুজনের কোশ্চেন এক জায়গায় দিলাম স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সিকেডি আর সিএলডির ক্ষেত্রে আমাদের বড় সমস্যা হয় মেথোট্রেক্সেট আর লেফ্লুনয়েড, এই দুটো নিয়ে। আমরা সালফাসালাজিন আর হাইড্রক্সিক্লোরোকুইন দুটোই আমরা দিতে পারি, যদিও বলা হয় যে সালফাসালাজিন একটু কম ডোজে দেওয়া উচিত এবং আমাদের দিনে 2 বার করে দিলে ভালো। আমাদের যে এস্টিমেটেড ডোজ আসবে তা যাদের মানে স্টেজ 4 সিকেডি তাদের জন্য বলা হয় তার 50% ডোজ। তা এই দুটাই দেওয়া সম্ভব, এবং এরপরে আমরা বায়োলজিক্সও দিতে পারি, যেমন টসিলিজুমাব, রিটুক্সিম্যাব, এগুলো আমরা সিকেডি সিএলডি দুটাতেই দিতে পারি। টোফাসিটিনিব বা বারিসিটিনিব দেওয়ার পথেও কিছু ঝামেলা আছে, মানে দুটাই এএলটিও বাড়ায়, ক্রিয়েটিনিনও বাড়ায়, এবং ইন দ্য প্রেজেন্স অফ হেপাটিক অর লিভার ডিসফাংশন তাদের টক্সিসিটিও বেশি হয়। সেই কারণে বলা হয় যে ইন জেনারেল আমরা টোফাসিটিনিব আর বারিসিটিনিব উই শুড অ্যাভয়েড ইন পেশেন্টস উইথ সিকেডি, এটা আমাদের অ্যাভয়েড করা ভালো, এই আর কি। হ্যাঁ ঠিক আছে স্যার লাস্ট কোশ্চেন স্যার। হ্যাঁ লাস্ট কোশ্চেন। থ্যাংক ইউ স্যার ডক্টর খায়রুল বাশারের কোশ্চেন স্যার, রোল অফ ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন ইন ম্যানেজমেন্ট অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। অনেক ধন্যবাদ বাশার, তুমি আমাকে একটা সোজা বাসার কি আমাদের বিএসএম এর বাসার নাকি খায়রুল বাশার? অসুবিধা নাই, আমাকে একটা ভালো সহজ প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। এটা আসলে আমি লেকচারে দেখাই ফেলছি। আমরা বলি যে যখন একজন রোগীর রিউমাটয়েড আর্থ্রাইটিসের মানে চিকিৎসা শুরুতে আমরা যদি দেখি যে হয়ে গেছেন মনে হয় স্যার। তাই আচ্ছা, এখন কি আছেন? উনি দৃশ্যপটে আছেন? হ্যাঁ স্যার আপনি কোশ্চেন করেন স্যার। আচ্ছা আমি বলে যাই, অসুবিধা নেই, আপনি আনসারটা দেন স্যার। হ্যাঁ মানে আমি বলবো যে একজন রোগীর চিকিৎসা শুরু করতে যাচ্ছি তখন ইন জেনারেল আমাদের ইন্টারআর্টিকুলার দেওয়ার দরকার নেই, কিন্তু যদি দেখি যে কোনো একজন রোগীর কোনো একটা পার্টিকুলার জয়েন্টের জন্য তার অ্যাক্টিভিটিসটা ইন্টারফেয়ার্ড হচ্ছে, যেমন তার হাঁটুতে ব্যথা এই জন্য তিনি হাঁটতে পারছেন না, পেইনফুল সোয়েলিং ইন দ্য নিজ, অথবা তার ডান কবজিতে ব্যথা তিনি লিখতে পারছেন না এবং তার পেশার জন্য লেখাটা ইম্পর্টেন্ট, তখন আমরা সেগুলিতে সেই স্টেজেও দিয়ে ফেলতে পারি। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের একজনের চিকিৎসার কয়েক মাস হয়ে গেছে এবং সব জয়েন্টে রোগটা কন্ট্রোলে এসে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 1টা 2টা বা 3টা জয়েন্টে রোগটা কন্ট্রোলে আসেনি, সিভিয়ার রয়ে গেছে, পেইন সোয়েলিং সব। তখন আমরা এমনকি সেগুলি ফাংশনের জন্য ইম্পর্টেন্ট না হলেও, সেগুলি নিয়ে না হলেও, সেগুলি রাইট ট্রিস না হলেও, ওই রেসিজুয়াল 1, 2 বা 3টা জয়েন্টে সেই জয়েন্টগুলোকে বাকি জয়েন্টগুলোর সাথে একই তালে নিয়ে আসার জন্য আমরা সেই 2টা বা 1টা বা 3টা জয়েন্টকে আমরা ইনজেকশন দিতে পারি। এই দুটাই হচ্ছে ইন্ডিকেশন। স্যার লাস্ট কোশ্চেন স্যার, আসলে এটা মানে আপনি আনসার যদিও দিয়ে দিয়েছেন
স্যার প্রথমে কি বায়োলজিক্স দেওয়া যাবে রিউমেটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হওয়ার পরে? না Starting না, এ কি প্রথম biologics এখন পর্যন্ত কোনো বডি প্রথমে বায়োলজিক দেওয়া রিকমেন্ড করেনি, এটা করা উচিত হবে না আর কি। ট্রায়াল তাহলে স্যার হচ্ছে, আরো ট্রায়াল অনেক হচ্ছে। কোশ্চেন্স, আচ্ছা ঠিক আছে, আরো অনেক কোশ্চেন্স আছে কিন্তু আপনার টাইমও স্যার 5:30 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসলে তাই। স্যার এখন কি আপনি বলবেন নাকি আহবাব স্যার বলে এরপর আপনি বলবেন? আমার মনে হয় আবাব ভাই বললেই ভালো। তারপরে স্যার আপনি একটু কনক্লুড করেন স্যার। স্যার আহবাব স্যার প্লিজ, আপনাদের আজকের চেয়ারপারসন প্রফেসর এম এ আহবাব স্যার, একটু আনমিউট করেন স্যার। আচ্ছা, চেয়ারপারসনের বক্তব্যের পরে কিন্তু কেউ বক্তব্য দিতে পারে না। স্যার আমরা তো স্যার একটা ফর্মাল প্রোগ্রাম করি না স্যার, আমাদের প্রোগ্রাম তো ডিফারেন্ট স্যার, ইটস আ ফ্যামিলি প্রোগ্রাম স্যার। লাইক let Professor Atik to speak. না স্যার আপনি বলেন না, আতিক স্যার লাস্টে বলবে স্যার, আপনি বলেন কোনো সমস্যা নাই তাহলে স্যার। আমি কি শেষ করে দিব না? না স্যার আতিক স্যার শেষ করবে, আপনি স্যার আপনার রিমার্কস দেন স্যার। Remarks is that again, I told earlier, from the deliberation of Professor Atik, নতুন physician, নতুন learner, নতুন ছাত্র তো benefited. আমি as an old man have learned many things from his deliberations. Professor Atik has updated me and possibly the others. I believe sincerely it will be a tremendous boost to all the physicians concerned in the country. Number two, I'd like to thank the BD physician for arranging this program and Dr. Hassan to moderate the program. And I'd like to pay regards. I'd like to thank Healthcare Pharma for assisting to materialize the program. With these few words, I like to conclude myself. Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও আহ্বাব ভাইয়ের সাথে অবশ্য কণ্ঠ মিলিয়ে হেলথ কেয়ারকে ধন্যবাদ জানাবো, কারণ হেলথ কেয়ার আসলে নিরলসভাবে আমার মনে হয় যে বিডি ফিজিশিয়ানস এর সবগুলো প্রোগ্রামকেই স্পন্সর করে যাচ্ছে। অ্যাটলিস্ট আমার এটা থার্ড লেকচার, আমি দেখলাম যে আমার 3টা লেকচারই সম্ভবত এই হেলথ কেয়ারের স্পন্সর করা ছিল। আমি এই জন্য হেলথ কেয়ার অথরিটিকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা অনেক ধৈর্যের সাথে আমার এই দীর্ঘ বক্তৃতা শুনলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর এটাও ঠিক যে আমি আসলেই আশা করিনি যে আবাব ভাই এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ওনার অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, অনেক কাজের ব্যস্ততা থাকে। আমার ধারণা ছিল যে লেকচার শেষ হলেই তিনি আবাব ভাই চলে যাবেন, কিন্তু আবাব ভাইও ধৈর্য ধরে সারাক্ষণ থেকেছেন। আমি আবাব ভাইকেও ধন্যবাদ দেব এই কষ্টের সাথে আমার লেকচারটা শোনা, এবং ওনার একটা বক্তব্যকে আমি একটু শ্রদ্ধাবো। উনি বলছেন যে আতিকের লেকচারটা আমাকে অনেক আপডেট করেছে। তা আমি বলবো যে আমার এই লেকচারটা তো আপনারা দেখেছেন যে ইউলার রিকমেন্ডেশন 2019, এবং সত্যিকার অর্থে এই লেকচারটা তৈরি করাটা আমাকেও অনেক আপডেট করেছে। মানে এটাতে আগের গুলোর তুলনায় এত বেশি পরিবর্তন ছিল যে 2012-এর এসিআর বা 2015-এর ইউলার ছিল, এগুলির তুলনায় এমন কতগুলো পরিবর্তন আছে যে এটা আমাকেও অনেক আপডেট করেছে। এবং আমি সর্বশেষে অবশ্যই বিডি ফিজিশিয়ানস এবং মান্নাকে ধন্যবাদ দেব। মান্না তো অনেকটা চীনা জোকের মতন লেগে থেকে আমার কাছ থেকে এটা আদায় করেছে। আসলে মান্না আদায় করার কারণেই আমি কিন্তু যত্নের সাথে সেই 2019 রিকমেন্ডেশনটা দেখে নিজেকে আপডেট করি। মান্না যদি লেগে না থাকতো তাহলে তো আমি এত দ্রুত আমি নিজেকে আপডেট করতাম না আর কি আসলে। হ্যাঁ, তা এই জন্য স্পন্সর করা এবং আমার এই বক্তব্যটা এই বিডি ফিজিশিয়ানস এর প্ল্যাটফর্মে এবং ফেসবুক প্ল্যাটফর্মে যারা শুনেছেন তাদের সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বা আজকের অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করছি। অনেক ধন্যবাদ। স্যার আমার লাস্ট একটা ছোট আবদার আছে স্যার, আপনার এই যে লাস্ট রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিস এর দুইটা স্যার আমরা একটা যদি আপনি পাবলিকেশন জাতীয় কিছু স্যার করেন ভবিষ্যতে যাতে সবার হাতে থাকে স্যার, এটাও স্যার মাথায় রাখবেন স্যার আপনি, আশা করি। মানে এটা কি মানে তুমি বলছো টেক্সট লিখিত আকারে? জি স্যার, যদি না লিখিত পাওয়ার পয়েন্ট দিয়ে আমি কিন্তু এটা অনেকদিন ধরে আপনার পিছনে লেগে আছি স্যার, আপনার পাবলিক এটা বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে করে দাও। আমি বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে করে দাও, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আমাদের পক্ষ থেকে আমি সত্য ত্যাগ করে বিডি ফিজিশিয়ানস কে দান করলাম আর কি। ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আমরা ওয়েলকাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, প্রফেসর আহমদ স্যার, ওসমান ফরিদ স্যার, সবাইকে থ্যাঙ্কস স্যার। থ্যাংক ইউ। ওকে, খোদা হাফেজ। অনেক শেষ করে দাও। খোদা হাফেজ, অল দ্য বেস্ট। খোদা হাফেজ।
আবার স্যার আবার দেখা হবে ইনশাল্লাহ। আহ্বাইকে দেখলাম 36 বছর পরে।